আজকে 9টায় লাইভে আসার কথা ছিল এই গ্রুপে, একটু দেরি হলো। অ্যাকচুয়ালি আমি অতটা টেকনিক্যালি সাউন্ড নই, তো গ্রুপে কীভাবে লাইভ আসবো সেটা একটু আমাকে আর কি আপনাদেরই গ্রুপের কয়েকজনের সাহায্য নিতে হলো। তো একটা জিনিস খালি আগে একটু জেনে নিতে চাইবো যে আমার কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা। যদি কেউ একটু কমেন্টে জানান যে আমি যেটা বলছি সেটা মোটামুটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। একটু ল্যাগ থাকে সম্ভবত, যদি কেউ একটুখানি রেসপন্স করেন যে যেটা আমি বলছি সেটা মোটামুটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। লাইভে আসার কথা হয়েছিল, আজকেই গ্রুপ থেকে আমাকে আর কি তারা ফোন করেছিলেন যে একটা লাইভ করার জন্য। তো বেসিক কিছু জিনিস নিয়ে আমি কথা বলব। আরও আগেই আমি একটা লাইভ আমি এর আগে করেছিলাম, আর আরও একটা লাইভ করব আমি এর আগে ভেবেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে কিছুটা আর কি মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। কিছু জিনিস আমরা আতঙ্কিত হওয়ার নিশ্চয়ই কারণ আছে, যেখানে একটা প্যানেল সুপ্রিম কোর্টের রায় ক্যান্সেল হয়ে গেছে সেখানে মানুষ তো আতঙ্কিত হবেনি, কিন্তু স্টিল তার বাইরে আরও কিছু জিনিস আমরা আতঙ্কিত হয়ে পড়ছি যেগুলো নিয়ে আতঙ্ক করার কোনো কারণ নেই। যেমন এক্সাম নোটিফিকেশান সেটা হওয়ারই কথা, তো সেটা নিয়ে খুব বেশি আতঙ্কিত শুরুতেই হয়ে পড়ার কোনো কারণ নেই। নোটিফিকেশানটা যখন সরকার করেছিল আমরা তখনই এক্সপেক্ট করেছিলাম যে সেটা আসবে। যাই হোক, আমাকে যদি কেউ একটু এখানে বলেন যে আমি মোটামুটি অডিবল কিনা, মানে কথাবার্তাগুলো শোনা যাচ্ছে কিনা, পরিষ্কার করে যদি শোনা যায় তাহলে আমি কিছু একেবারেই সাধারণ জিনিস আলোচনা করব, যেগুলো এর আগে লাইভে খুব একটা করিনি আর কি। একেবারেই মামলার ইনডেপথ ডিসকাশন লাইভ ভিডিওতে করা সম্ভব নয়, আর আমি কোনো লয়ারও নই, আমি একজন মক্কেল যে মামলাটাকে একটু বেশি হয়তো পড়েছি, বাস এটুকু। আমার কি কথাগুলো মোটামুটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? যদি কেউ একটুখানি জানান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি জয়শ্রী ম্যাডাম আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। হ্যাঁ, এই তো রাহুল জানাবাবুকে ধন্যবাদ যে তিনি জানিয়েছেন যে শোনা যাচ্ছে। ঠিক, আচ্ছা, প্রথমে বলি আমি মামলা নিয়ে তার ডেসক্রিপশানে আমি যাচ্ছি না। আপনারা জানেন যে একটা হাইকোর্টের যে রায়, সেই রায়টাকেই সুপ্রিম কোর্ট অলমোস্ট সেটাকেই রেখেছে, এবং সেক্ষেত্রে একটা কথা খুব ঘুরছে। আমি সেই কথাটাকে প্রথম এখানে আর কি সেই কথাটাকে নিয়ে কথা বলব। 22 লক্ষ চাকরি প্রার্থী তারা প্রতারিত হয়েছেন। কিছু জিনিস আলোচনা করার দরকার আছে। আমি প্রথম ধাপে ওগুলো নিয়ে করিনি। যারা আমার আগের ভিডিওটা শুনেছেন তারা জানেন যে আমি আগের ভিডিওতে কী বলেছি। আগের ভিডিওতে আমি কিছু পয়েন্টস ডিসকাস করেছিলাম। আচ্ছা, ফ্যানের আওয়াজটা আসছে। গরমকালে ফ্যান বন্ধ করে লাইভ করা খুব শক্ত, আমি চেষ্টা করছি। ফ্যানের আওয়াজটা আশা করি কমে গেছে। যেটা বলছিলাম, এর আগে আমি কম্প্যাশনেট গ্রাউন্ডটা নিয়ে ডিসকাস করেছিলাম, সেটা নিয়ে আরও কিছু জিনিস বলার আছে, বলবো। আর এছাড়াও আর কি যে আনটেন্টেড টার্মটা যে চেঞ্জ হয়ে গেল, যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড যে হয়ে গেল, সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। এছাড়া আরও কিছু জিনিস নিয়েও আলোচনা করেছিলাম। এখন যেটা প্রথম বলবো, যে কথাটা আমাদের এগেনস্টে বারবার করে ব্যবহার করা হচ্ছে, আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এই যে 22 লক্ষ যে চাকরি প্রার্থী, তাদের সঙ্গে যে অন্যায় অবিচার হয়েছে, তাদের সঙ্গে যে তারা যে চাকরিতে সিলেক্ট হতে পারতেন, 22 লক্ষ বঞ্চিত মানুষ, এই যে কথাটা হচ্ছে, এই বিষয়ে আমার মনে হয় প্রথম একটা আলোকপাত করার দরকার আছে। যে নাম্বার নিয়ে একটা জাগলারি চলছে, সংখ্যা নিয়ে, সেটা নিয়ে আলোচনা করার দরকার আছে। 22 লক্ষ শূন্য পদ ছিল না, শূন্য পদ ছিল 26,000, 25,753।
তো কাজেই 22 লক্ষ লোক পরীক্ষা দিলেও চাকরি পেতেন 26,000, অর্থাৎ একটা বিশাল সংখ্যা 21 লক্ষ সামথিং তারা কিন্তু চাকরি পেতেন না, তারা বঞ্চিতই থাকতেন। ঠিক আছে, এটাতে কিচ্ছু করার নেই, এটাতে কিচ্ছু করার নেই। আমাদের যে সংখ্যাটা ভ্যাকেন্সি, যদি 26,000 ভুয়ো নিয়োগ হতো, যদি 26,000 ভুয়ো নিয়োগ করতো, সবটাই টেন্টেড হতো, স্টিল 22 লক্ষ লোকের মধ্যে কিন্তু 21 লক্ষ 21.5 লক্ষের ওপরে মানুষ তারা কিন্তু তারপরেও বঞ্চিতই থাকতেন। সেটা খুব স্বাভাবিক। কেন বলা হচ্ছে 22 লক্ষ মানুষ বঞ্চিত? তার কারণ হচ্ছে এই যে সংখ্যাটা চাকরি পেতে পারতেন, সেটা যদি আজকে 19,000 যদি আনটেন্টেড টিচার্স থাকে, যদি 6,000 বা অ্যাকচুয়ালি সব মিলিয়ে আর কি, শিক্ষকর্মী মিলিয়ে যদি 7,000 মানুষ হয়ে থাকেন যে তারা টেন্টেড ছিলেন, তাহলে ওই 22 লক্ষের মধ্যে 7,000 র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড। 7,000 মানুষ ওই 22 লক্ষের মধ্যে যে কোনো একজন হতে পারেন। আমরা জানি না, স্পেসিফিক্যালি আমরা জানি না যে ওই 22 লক্ষের মধ্যে রাম, শ্যাম বা যদু বা মধু কে বঞ্চিত, সেই কারণে 22 লক্ষ সংখ্যাটা বলা হচ্ছে। কিন্তু ঠান্ডা মাথায় ভাবুন, 7,000 জনই পেতে পারতেন যদি 7,000 জন টেন্টেড হন, যদি বা 6,000 জন টেন্টেড হন, বা 5,303 জন টেন্টেড হন, হোয়াট এভার দ্য ফিগার ইস, যাই ফিগার হোক। তো 22 লক্ষ একটা সংখ্যা, যে সংখ্যাটা আমাদের উপরে ছুঁড়ে ফেলা হচ্ছে, যে সংখ্যাটা বারবার করে মিডিয়ায় বলা হচ্ছে, যে সংখ্যাটা আমাদেরকে মানে যে সংখ্যাটা দিয়ে বেসিক্যালি মানে একদিকে 22 লক্ষ, আরেকদিকে 19,000, এরকম একটা সংখ্যা ফেলে আমাদেরকে একটা পিষে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাম্বার দিয়ে, যেখানে ভ্যাকেন্সি 26,000, যেটা আমাদের ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ঘটে থাকে। তো সেখানে একটা ওই 1% বা তারও কম পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হন। তো সেক্ষেত্রে তার মধ্যে আবার একটা ফ্র্যাকশান হচ্ছে ন্যায্য এবং একটা ফ্র্যাকশান হচ্ছে অন্যায্য। তো সেইটুকু সংখ্যাই কিন্তু বঞ্চিত। আপনি নিশ্চিতভাবে জানেন না যে 22 লক্ষের মধ্যে কোন লোকটা সেই বঞ্চিত তালিকায় পড়েছে, সেই কারণে এই বিশাল সংখ্যাটা আমাদের ওপরে ছুঁড়ে মারা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তো 22 লক্ষ চাকরি পেতেন না। ঠিক আছে, তো এই যে নাম্বার ডিস্ট্রিবিউশন, এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা কিন্তু, যেটা বারবার করে 22 লক্ষ আর এদিকে 19,000 যে কম্প্যারিজনটা করা হচ্ছে, ইভেন কখনো কখনো দলগুলোও সেটাকে ব্যবহার করছে, আমি এটার তীব্র বিরোধিতা করছি। ঠিক আছে, 22 লক্ষ লোকের এখানে ভ্যাকেন্সি ছিল না, 22 লক্ষ লোক এখানে চাকরি পেতেন না। আর সেকেন্ডলি, যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, যে কথাটা বেসিক্যালি প্যানেলের লোকের জন্য ব্যবহার করা হচ্ছে, যারা প্যানেলে আছেন তাদের জন্য ব্যবহার করা হচ্ছে। এতে দুটো ক্লাস, একটা হচ্ছে টেন্টেড আর একটা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আপনারা যদি কেউ একটু রিপোর্টটা দেখেন, সেই রিপোর্টে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে 11, 12, 9, 10, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটা জায়গাতেই আপনি দেখবেন যে যারা টেন্টেড, যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তারা প্যানেলের ভেতরে আছে, তারা ওয়েট লিস্টে আছে, তারা নট কল্ড ফর ভেরিফিকেশনে আছে। অর্থাৎ এই যে 22 লক্ষ পরীক্ষার্থী, সেই হিসেবে এরাও আনটেন্টেড নয়। এই 22 লক্ষ পরীক্ষার্থী বেসিক্যালি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কারণ যারা জয়েন করেননি, যারা এই প্যানেলের ভেতরে নেই, তারা সবাই আনটেন্টেড, তারা সবাই বঞ্চিত। এই যে একটা তৈরি করা হচ্ছে জিনিসটা, ঠিক আছে, আমি সেক্ষেত্রে বলতে চাইছি, তাহলে প্যানেলের ভেতরে যখন যারা আছেন তারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড ক্যাটাগরিতে পড়লেন, তার কারণ নিশ্চিত হওয়া গেল না। সেই নিশ্চিত তো ওয়েট লিস্টেও হওয়া যাবে না, সেই নিশ্চিত তো যারা নট কল্ড ফর ভেরিফিকেশন সেখানেও হওয়া যাবে না, কারণ সব জায়গাতেই দেখবেন টেন্টেড লিস্টেড হয়ে আছে। তাহলে পুরো স্যাম্পলটাই নট ফাউন্ড স্পেসিফিক্যালি, তাই না? স্পেসিফিক্যালি আমরা সব জায়গাতেই বলতে পারছি না টেন্টেড, কিন্তু কোথাওই আলটিমেটলি আনটেন্টেড বলে কিন্তু কেউ নেই এই টোটাল স্যাম্পলটায়। আপনি যে জোনটাই খোলেন, ভালো করে যুক্তিটা বুঝুন, যে জোনটাই খুলবেন ওটা তো ক্লিয়ারলি ভাগ করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে প্যানেলের ভেতরে যারা আছে সেখানে ওটাই ভাগটা করে ছেড়ে দিয়েছে, তার বাইরের ভাগটা নিয়ে আলোচনা হয়নি। কিন্তু আপনি জাজমেন্ট কপি পড়লে দেখবেন সেখানে পরিষ্কার করে দেওয়া আছে কত কত সংখ্যায় প্যানেলের ভেতরে টেন্টেড, ওয়েট লিস্টে টেন্টেড, আর যারা নট কল্ড ফর ভেরিফিকেশন। তাহলে আলটিমেটলি যে কথাটা আপনি বলতে চাইছেন, তাহলে সেই হিসেবে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। এরকম কিছু নয় যে এই যে মনে হচ্ছে যে যারা বাইরে রয়েছেন তারাই শুধুমাত্র আনটেন্টেড, এরকম একটা ফিলিং আসছে। এটা কেন বলছি সেটাতে আমি আসছি। প্যানেলের বাইরে যারা, তাদেরকে আমাদের আনটেন্টেড বলে মনে হচ্ছে।
ঠিক আছে, অন্তত কোর্ট তাই মনে করেছে। কারণ যেটা আগের দিন শুরু করেছিলাম যে কম্প্যাশনেট গ্রাউন্ডের পয়েন্টটা, সেই কম্প্যাশনেট গ্রাউন্ডের পয়েন্টে আসবো, যেটা সোমা দাস সার্ভিস করছেন। এবং সোমা দাসকে নিশ্চয়ই এর আগের দিনের ডিসকাশনে আমরা বলেছি যে নিশ্চয়ই তাকে সরকার মনে করছে তিনি নিশ্চয়ই আনটেন্টেড, বিকজ শি ইজ ডেলিভারিং আ সার্ভিস। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সার্ভিস কি? আমরা চাকরি করি, সার্ভিস কি? আমাদের কিছু ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে, না হলে আমাদের এই মামলাটা লড়া মুশকিল। সার্ভিস কি? আমরা চাকরি করি তো। আপনার চাকরির দরকার আছে বলে কি সার্ভিস? মানে একদল ছেলে মেয়ে তারা পড়াশুনো শিখেছে, তারা শিক্ষিত, তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য সার্ভিস? না, কখনোই নয়। মানুষের শরীর খারাপ হয় তাই ডাক্তার আছে। মানুষের যদি শরীর খারাপ না হতো, যদি এরকম হতো যে মানুষ বেঁচে থাকতো 80 বছর, তারপর একদিন পট করে মরে যেত, তার মাঝখানে আর কিচ্ছু করা যায় না, তাহলে ডাক্তারি পেশাটা আসতো না। মানুষ পড়াশুনো শিখে অন্য কিছু করতো। শরীর খারাপ হয় তাই ডাক্তারি। তেমনই বাচ্চাদের পড়াশুনোর দরকার আছে তাই স্কুল। সেটা ভালোভাবে শেখাতে হবে, যাতে তাদের শেখানোয় কোথাও ফাঁকি না হয়, যাতে সার্ভিসটা ঠিকঠাক করে প্রোভাইড করা যায়। তার জন্য আমরা যোগ্য ব্যক্তিকে খুঁজে বার করি, তার জন্য এক্সাম। তাহলে যে লোকটা একটা চাকরিতে বহাল আছে, তাকে একটা এক্সামের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হবে। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না। ঠিক আছে, তাহলে এই প্যানেলে যিনি চাকরি করছেন, যিনি আছেন, তিনি নিশ্চয়ই যোগ্য, এটা সুনিশ্চিত হয়েছে কোর্ট। ঠিক আছে, এবং তিনি আনটেন্টেড। এবার এই আনটেন্টেড পয়েন্টটাই আমি আসছি। আনটেন্টেড, তাহলে একটা জিনিস আমি আলোচনার মাধ্যমে বোঝাতে পারলাম, যিনি প্যানেলের বাইরে তিনি আনটেন্টেড, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। কারণ যে আনটেন্টেড ক্যাটাগরি, সেটা কিন্তু বাইরের পোর্শনটাও না, সেটা ওই নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যাটাগরি। তাহলে কি তিনি কোর্টের সামনে এসছেন বলে আনটেন্টেড বলে ট্রিট করা হলো? মানে তিনি মামলা করেছেন বলে কি আনটেন্টেড বলে ট্রিট করা হলো? যে যিনি সাহস করে কোর্টের সামনে এসছেন তিনি নিশ্চয়ই আনটেন্টেড হবে? তাও তো নয়। কারণ অঙ্কিতা অধিকারীর যখন চাকরি যায়, আপনাদের সম্ভবত মনে আছে, সেটাও একটা মামলা ছিল। এবং সেক্ষেত্রে যদি আমি খুব ভুল না হই, ববিতা সরকার, তো তিনি তো আলটিমেটলি টেন্টেড ক্যাটাগরিতে চলে গেছেন। তাহলে যারা মামলা করেছিলেন তারাও যে সবাই ফ্রেশ ক্যান্ডিডেট ছিলেন তাও তো নয়। তাহলে একজন ক্যান্ডিডেটকে আনটেন্টেড করার প্যারামিটার কি, এইটা আমাদের জিজ্ঞেস করতে হবে। এটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বলে আমরা ভয় পাচ্ছি, অনেকেই চিন্তা করছেন। অনেক জায়গাতে আমি শুনছি যেখানে লয়াররা বলছেন যে এটাকে এক্সারসাইজ করার দরকার নেই, এটা ব্যাকফায়ার করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা তো রিভিউতে দাঁড়িয়ে আছি, তাহলে সেখানে আর ব্যাকফায়ারের জায়গা কি? এরপর কি? এরপর কিউরেটিভ। আমি অনেক জায়গায় অনেক রকমের আলোচনা শুনছি, অনেকে নাকি কিউরেটিভ থেকে খেলা ঘুরিয়ে আনবে। দেখুন, আমি একটা কথা বলতে পারি, যেটুকু আমার মনে হয়, আমরা বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্টেজে জায়গাটা ন্যারো হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। আপনি হাইকোর্টে যাননি, সেটা আমাদের, আমি বলবো, ভুল ছিল। নিজের ভুল না বুঝলে সেটাকে রেকটিফাই করার চান্স পাওয়া যায় না। আমরা বুঝিনি, আমরা সত্যিই বুঝতে পারিনি। আমি এখন বসে এখানে লাইভ করছি, আপনারা আমাকে দেখছেন, শুনছেন, আমি বিশাল বড় বোদ্ধা নই। আমি বুঝতে পারিনি যে আমাদের হাইকোর্টে যাওয়ার দরকার আছে। যারা বুঝতে পেরেছিলেন তারা গেছিলেন কিনা আমি জানি না, আমি যাইনি। তার থেকে জায়গাটা ন্যারো হয়ে গেল সুপ্রিম কোর্টে যাওয়ার পর। কারণ সুপ্রিম কোর্টটা হচ্ছে রিট কোর্ট, ঠিক আছে। এবার হাইকোর্টটাও কনস্টিটিউশনাল সার্টেনলি, কিন্তু সুপ্রিম কোর্টের জায়গাটা যখন হলো তখন অলরেডি একটা রায় হয়ে গেছে, তাহলে জায়গাটা কিছুটা ন্যারো হয়ে গেল। এরপর আমরা রিভিউতে দাঁড়িয়ে আছি, যেখানে একটা জাজমেন্ট অলরেডি সুপ্রিম কোর্ট পাস করে দিয়েছে, সেটার এগেনস্টে আমরা লড়তে যাচ্ছি, সেটা আরও ডিফিকাল্ট। এরপর যদি রিভিউতেও এই মতটাই প্রতিষ্ঠা পায়, যে মতটা অলরেডি আছে, যে মতটা চলছে, তাহলে তারপর কি কিউরেটিভে গেলে চান্সেস বাড়বে? আমার তো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মনে হয় না। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি, এখানেই সর্বোচ্চ শক্তি দিতে হবে, যা প্রশ্ন করার করতে হবে, যা যুক্তি দেওয়া দিতে হবে, সবটাই এখানে প্রয়োগ করে দিতে হবে। এরপর যদি পরে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব, আমরা ছাড়বো না। এরকম নয় যে আমরা হাল ছেড়ে দেবো। এই লড়াইটা দীর্ঘ হতে চলেছে। আমাকে অনেকেই বারবার করে বলেছেন যে লাইভ করার জন্য বা আপডেট দেওয়ার জন্য, কিন্তু এটা বুঝতে হবে যে এটা তো T20 ম্যাচ নয়, এটা তো টেস্ট ম্যাচ। এখানে প্রতি বলে 6 বা প্রতি বলেই উইকেট যাওয়ার কোনো খবর আসবে না। আমাদের পেশেন্স ধরে রাখতে হবে, আমাদের মামলাটাকে রিড করতে হবে, মামলাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। আমি এখানে খুব সহজ করে একটা কথা বলি, মামলাটাকে জানার দুটো উপায়, একটা বোরিং আর একটা চটপটা। বোরিং মেথডটা হচ্ছে জাজমেন্ট কপিগুলো পড়া, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে।
সেখানে গোড়াতে কিন্তু মামলাটা আমাদের বিরুদ্ধে যায়নি। মামলাটা গোড়াতে যেভাবে এগোচ্ছিল, যেরকম করে পেঁয়াজের খোলা ছাড়ায় না, ওরকম করে পেঁয়াজের খোলা ছাড়ানোর মতো অযোগ্য পার্টটাকে আলাদা করা হচ্ছিল, খোলা ছাড়িয়ে ছাড়িয়ে। ঠিক আছে, যদি আপনি খেয়াল করে থাকেন মামলাটা, যদি আপনি গোড়া থেকে পড়েন, মামলাটা সাডেনলি একটা চেঞ্জ হলো। এই চেঞ্জটা কেন আমি জানি না, মানে আমি এ বিষয়ে কিছু বলবো না। ঠিক আছে, এই বিষয়ে কথা বলতে গেলে এমন অনেক কথা আসবে যে কথা এভাবে এখানে লাইভে এভাবে বলা যায় না। কিন্তু মামলাটা হঠাৎ করে অন্য বেঞ্চে গিয়ে তার একটা চরিত্র পরিবর্তন হলো, সেই মামলাটা একটা অন্য রকমভাবে চলতে আরম্ভ করলো। তার আগে কিন্তু গোড়াতে কিন্তু মামলাটার এই গতি ছিল না। ঠিক আছে, ফাইন্ডিংসগুলো ছিল, কিন্তু আপনি যদি একটু হাতে নিয়ে নিয়ে জাজমেন্ট কপিগুলো পড়েন, সেখানে ফাইন্ডিংসগুলো ছিল না তা নয়। সেখানে সিবিআই তথ্য পেয়েছে, সেই সিবিআই তথ্য জানাচ্ছে, সেই সিবিআইকে তথ্যকে অরিজিনাল ডেটা, মাদার ডিস্ক বলে জাজ অভিহিত করছেন। ঠিক আছে, তো মামলাটা একরকমভাবে এগোচ্ছে এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো হচ্ছে, একটা পদ্ধতিতে মামলাটা এগিয়েছে। তারপর সে মামলাটার গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার সেইটা যখন হয়েছে, তারপর থেকে যে জাজমেন্ট কপিটা এসছে আপনাকে সেখানে দেখতে হবে, এবং সেখানে সবার প্রতি একটা সন্দেহ পোষণ করা হয়েছে। আমাদের অবশ্যই ভুল সেখানে গিয়ে না যুক্ত হওয়া, কিন্তু এবার সেই ভুলটা তো এমন ভুল নয় যার জন্য আমাদের সমস্ত কিছু কেড়ে নিতে হবে, এবং সেটা যদি চলে যায় তাহলে আমাদের সেটাকে আটকানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আবার ফেরত আসি কম্প্যাশনেট গ্রাউন্ডের যে কথাটা। কেন কম্প্যাশনেট গ্রাউন্ড এখানে ডিসকাস করছি এই কারণে, তার কারণ হচ্ছে চাকরি কী জন্য করে লোকজন। ঠিক আছে, মানে ধরুন একজন আছেন, তিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরিটা প্রয়োজন। আরও একজন ক্যান্সার আক্রান্ত, অথবা ব্রেন স্ট্রোক, অথবা অন্য কোনো ধরনের সমস্যা, তার কি চাকরি প্রয়োজন নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, তারও চাকরিটা প্রয়োজন। তারপর ধরুন আমার বাবা বা মা অসুস্থ, বা স্ত্রী অসুস্থ, বা সন্তান অসুস্থ, তার কি চাকরিটা তাহলে তার প্রয়োজন? হ্যাঁ, মানুষ তো শুধু নিজের জন্য চাকরি করতে যায় না, মানুষ তো পরিবারের সবার জন্য চাকরি করতে যায়, তাহলে তার জন্য চাকরিটা প্রয়োজন। ঠিক আছে, বেসিক্যালি আমাকে একটা কথা এখানে কমেন্টে বলুন তো, যে শখে চাকরি করতে কে যান? এমন কেউ আছেন যিনি সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক করেন যে আজকে ভাল লাগছে না, একটু চাকরি করে আসি? যার জেনারেশনাল ওয়েলথ আছে, যার পকেটে টাকা আছে, তাদের আপনি দেখেন চাকরি করতে আসতে। টাকা মানে সেরকম টাকা যাতে তার ভরণ পোষণ, বেসিক প্রয়োজনগুলোর কোনো অভাব হবে না। সে ঘুম থেকে বেরিয়ে বলে না ভাল লাগছে না, আজকে একটু চাকরি করে আসি, একটু অফিসে যাই, একটু কলম পিষে আসি। তা তো করে না মানুষ। চাকরি জিনিসটাই তো একটা প্রয়োজনীয় জিনিস, এবং এখানে সবাই সেই প্রয়োজনের ভিত্তিতে চাকরি করতে এসছেন। সেই হিসেবে সবকটাই তো একই রকমের জিনিস, তাই না? তো সেখানে দাঁড়িয়ে প্রয়োজনটাকে ভিত্তি করে যদি আমরা চাকরিগুলো বলি, তাহলে এখানে এই হোলটা ক্রমশ বড় হবে। একজন আছেন, তিনি টার্মিনাল ইলনেস, তার সঙ্গে বাকিদের টার্মিনাল ইলনেসগুলো যুক্ত হবে, তারপর ফ্যামিলির লায়াবিলিটিসগুলো যুক্ত হবে, এই করে আলটিমেটলি সবটা আসবে। তো আলটিমেটলি সেজন্যই আমরা কি করি, আমরা সেইগুলোকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করি, যোগ্যকে সেটা বেছে নিই। আর না হলে কম্প্যাশনেট গ্রাউন্ড বলুন বা যে ডাইন হার্নেস বলুন, সেগুলোও তো আলাদা, তারা তো ওই রকম পরীক্ষা থ্রু দিয়ে আসে না, তাদের তো রিক্রুটমেন্ট প্রসেসটাই আলাদা। আর সম্ভবত স্কুল সার্ভিস কমিশনের নিয়ম আছে, আপনারা একটু জানলে বুঝতে পারবেন, খোঁজ নিলে জানতে পারবেন। আমি এ ব্যাপারে একজন মাস্টারমশাইয়ের সাহায্য নিয়েছি, তিনি একজন হেডমাস্টার মশাই, আমি তার নাম বলবো না। তিনি আমাদের অত্যন্ত সমর্থক, তিনি আমাদের জন্য প্রত্যেকটা পোস্টে তিনি লেখালেখি করেন, তিনি আমাদের যে জায়গাগুলো, আন্দোলনগুলো সেখানে উনি এসেছেন। তো তিনি আমাকে বলেছেন যে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান নিয়ম অনুযায়ী গ্রুপ সি বা ডি এর ওপরে কম্প্যাশনেট গ্রাউন্ডে রিক্রুট করা যায় না। গ্রুপ সি বা ডি এর উপরে, মানে মাস্টারমশাই দিদিমণি লেভেলে নাকি কম্প্যাশনেট গ্রাউন্ডে রিক্রুটমেন্ট করা যায় না, এবং তিনি তার সপক্ষে আমায় কিছু আইন পাঠিয়েছেন, যেটা স্কুল সার্ভিস কমিশনের বর্তমান যে আইন। ঠিক আছে, তো কাজেই এই কারণে আমি যেটা বলছি, দেখুন আমি মরিয়া, আমার ব্যাপারটা খুব পরিষ্কার, আমি বিশেষ কেউ কেটা নই, আমি আপনাদের এই প্যানেলে ছিলাম, আমি প্রথম কাউন্সেলিংয়ে চাকরি পেয়েছিলাম, ফার্স্ট কাউন্সেলিংয়ে, এবং আমার মনে হয়েছিল যে লিগাল যে ফাইটটা, সেই লিগাল ফাইটটা আমাদের অ্যাডিকুয়েট হয়নি। আমি আন্দোলনে গেছি, বিভিন্ন রকমের আন্দোলনে আমি গেছি, আমি অংশ নিয়েছি, এবং আমার যেটা মনে হয়, আমি জানি না আপনারা কতটা সহমত হবেন, আমার যেটা মনে হয় আন্দোলনটা করতে হয় ঐক্যবদ্ধভাবে, ইউনাইটেডলি।
কিন্তু লিগাল যে ফাইটটা সেটা ডিফারেন্ট ওয়েতে হলে কোনো অসুবিধে নেই, রাদার ডিফারেন্ট ওয়েতে হলেই ভালো। আপনার কাছে হয়তো একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা আপনার কাছে বিশাল ইম্পর্ট্যান্ট, আপনি ভাবছেন এটাতে কেল্লা ফতে হয়ে যাবে। আপনি জানেন না ল তো একটা ওপেন এন্ডেড সাবজেক্ট। আপনার সামনে যিনি জাজ বসে আছেন, যিনি শুনছেন আপনার পয়েন্টটা, তার কাছে হয়তো ওই পয়েন্টটা ইম্পর্ট্যান্ট নয়, হয়তো অন্য কোনো পার্টি একটা পয়েন্ট নিয়ে গেছে, আপনি হয়তো ভেবেছেন এই পয়েন্টটা ধুর, এটা তো কিছুই না, এটাতে কিছুই হবে না, হয়তো ওই পয়েন্টটা ওই ভদ্রলোককে টাচ করলো। আমি একটা আরও সহজ এক্সাম্পল দিই, অনেকেই জানেন, অনেকেই শেয়ার বাজার বা ইনভেস্টমেন্টের কথা জানেন। সেই শেয়ার বাজার ইনভেস্টমেন্টের লোকে পোর্টফোলিও বানায়, সেই পোর্টফোলিওতে তারা কিন্তু ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করে, একটা পার্টিকুলার জায়গায় সব টাকা ঢেলে দেয় না, তারা পোর্টফোলিওটাকে সিকিউর করার চেষ্টা করে যে এটা মার খেলে ওটা বাঁচাবে। ঠিক আছে, তো লিগাল ফাইটটায় কিন্তু যত বেশি সংখ্যক লোক লড়ছেন তাদের প্রত্যেককে আমার কুর্নিশ, তাদের প্রত্যেককে আমার মানে আন্তরিক শ্রদ্ধা। যারা যেখানে 1 জন 10 জন 50 জন 100 জন 1000 জন যতজন পিটিশনার নিয়ে যিনি লড়ছেন, সৎ উদ্দেশ্যে লড়ছেন, অবশ্যই সৎ উদ্দেশ্যে যারা লড়ছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা কুর্নিশ, কারণ তারা প্রত্যেকেই আমার লড়াইটা লড়ছেন। হয়তো আমার পয়েন্টটা আমি ভাবছি খুব ইম্পর্ট্যান্ট, আমি হয়তো ভাবছি একটা দারুণ ড্রাফট বানিয়েছি, দেখা গেল আমার ড্রাফটটা হয়তো অ্যাকসেপ্টই হলো না। একটা লোক হয়তো এমন কোনো পয়েন্ট নিয়ে বসছিল যে পয়েন্টটা হয়তো আমাদের সবার মনে হচ্ছে এমন কিছু ইম্পর্ট্যান্ট নয়, এটাতে কিছু হবে না, দেখা গেল ওই পয়েন্টটাই জাজ গ্রহণ করলেন। আমি হয়তো একটা পয়েন্ট এমন নিয়ে বসছিলাম, তার প্রেজেন্টেশনটাই আমি ভালো করতে পারলাম না, আমার হয়তো লয়ার প্যানেলটা আমি সেরকম করতে পারিনি, ঠিক আছে, আমার হয়তো ফান্ডে টান আছে, আমি পারিনি। হোয়ারাজ কিন্তু আমার পয়েন্টটা ছিল ভালো, হোয়ারাজ অন্য একজন হয়তো এমন পয়েন্ট নিয়ে গেছেন যে পয়েন্টটা জাজকে টাচ করবে না, কিন্তু সেখানে হয়তো তিনি হয়তো বিশাল ইনভেস্টমেন্ট করেছেন, যেটা আমাদের ক্ষেত্রে ঘটেছে এর আগে। আমাদের লিগাল ফাইটটা আপ টু দ্য মার্ক হয়েছে বলে আমার মনে হয় না, এবং সেখান থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমাকে আমার কথাটা কোর্টের সামনে রাখতেই হবে, সেটা আমি যেমন লয়ার দিয়ে পারবো রাখবো, কিন্তু মানে আমি আমার কথাগুলো প্রেজেন্ট না করে আমি কোর্ট থেকে চলে যাব না। ঠিক আছে, তো সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম কয়েকজন মিলে যে আমরা মুভ করব। তো এইখানে এবার আরও কিছু কথা বলার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই প্যানেলটার মধ্যে যে প্যানেল এক্সপায়ারির যে কথাটা আসছে, যে 11-12 ক্ষেত্রে 1-2, 9-10 ক্ষেত্রে 1-2-3, এটাকে কোর্ট একটা মান্যতা দিচ্ছে, মানে ডেট ওয়াইজ কোর্ট তো ওভারঅল প্যানেলে কিছুই করেনি, মানে সবটাকেই সে নাল অ্যান্ড ভয়েড করেছে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটার ক্ষেত্রে সে আলাদা আলাদা রকমের আর্গুমেন্ট করেছে। তো এইখানে যে 4 থেকে 7th বাইট বা যেগুলো আছে আর কি, পরবর্তী যে কাউন্সেলিং প্রসেস, সেটাকে কিন্তু একটা প্রশ্নের মুখে কোর্ট রেখেছে। এবার প্রাথমিকভাবে আমার এটা অত্যন্ত বেদনাদায়ক বলে মনে হয়েছিল, অত্যন্ত বেদনাদায়ক বলে মনে হয়েছিল যে আমি জানি যে 4 থেকে 7th মধ্যেও কিন্তু এমন প্রার্থী আছেন যারা অবশ্যই আনটেন্টেড, কিন্তু পরবর্তীকালে যেটা আমি রিয়েলাইজ করেছি, আরও এটাকে স্ক্রুটিনি করতে করতে, বারবার করে রায়গুলোকে পড়তে পড়তে, সেটা হচ্ছে আমরা কুয়োর ভেতরে পড়ে গেছি, বা ধরুন খাদের ভেতরে পড়ে গেছি। এবার রাস্তা দিয়ে 10টা লোক মানে আর কি পাশাপাশি হেঁটে আসতে পারে, কিন্তু আপনি যখন কুয়োর ভেতরে পড়ে যাবেন তখন আপনাকে দড়ি বেয়ে একে একে উঠে আসতে হবে, সবাই উঠতে যাবেন, কেউ উঠতে পারবেন না। যারা আনটেন্টেড আছেন ক্যান্ডিডেটস, যারা 4th থেকে 7th বাইট কাউন্সেলিংয়ের মধ্যে যারা আছেন, তাদেরকে রক্ষা করার উপায় একটাই, আমাদেরকে বাই কিউ যেতে হবে। আগে যে প্যানেলটা রক্ষা পেতে পারে সেটাকে আমাদের বাঁচাতে হবে, এছাড়া কোনো লিগাল উপায় নেই। এটাকে আমাদের একটা পার্টারবেটিভ ওয়েতে ডিল করতে হবে, আমাকে ফার্স্ট যে পার্টটা নেওয়ার সেই পার্টটাকে প্রথমে তুলে নিতে হবে। ঠিক আছে, এবার 1 থেকে 3 বা 1 থেকে 2 যাদের এগেনস্টে কোয়েশ্চেন নেই তাদেরকে হয়তো আমরা প্রথম রক্ষা করলাম, তাদেরকে রক্ষা করার পরেই আমরা এই আর্গুমেন্টটা দিতে পারবো যে ক্যান্ডিডেটগুলো পরের কাউন্সেলিংয়ে গেল ধর্মাবতার, তারা পরের কাউন্সেলিংয়ে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটাই যে প্রথম যে কাউন্সেলিংগুলো সেগুলোতে কিন্তু যারা টেন্টেড তারা সিট বুক করেছিল। ঠিক আছে, মানে অন্তত এটা বলতেই হবে যে এসএসসি বলুন বা এই সরকার বলুন, তারা কিন্তু টেন্টেডদের প্রতি দায়বদ্ধ, 100% দায়বদ্ধ। তারা যারা টাকা দিয়েছে তাদেরকে তাদের মানে পছন্দ মতো সিট দিয়েছে, এবং সেই সিট অনুযায়ী তারা কাউন্সেলিংয়ে বাড়ির কাছাকাছিও প্লেস হতে পেরেছে। ঠিক আছে, এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু আমাদেরও আর্টিকেল 16 ভায়োলেশন। ঠিক আছে,
আমি অন্তত সেভাবেই ব্যাখ্যা করেছি, কারণ আমাদের যে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কাউন্সেলিংকে ইনক্লুড করে। কাউন্সেলিং কিন্তু এই প্রসেসের মধ্যে ইনক্লুডেড। এবার তাহলে যে ছেলেটা বা মেয়েটা যে ভালোভাবে পরীক্ষা দিল, যার অ্যাকচুয়ালি প্রথম 5-এর মতো থাকার কথা, সে প্রথম 50-এও নেই, অর্থাৎ তার যেখানে পোস্টিং পাওয়ার কথা সে তার থেকে অনেক দূরে পোস্টিং পেল। তার মানে চাকরি পাওয়া মানেই কিন্তু যে কেউ বঞ্চিত হয়নি তা কিন্তু নয়। রাদার এই প্যানেলে যারা সার্ভিসে আছেন, কোর্ট তো মনে করছে যারা প্যানেলের বাইরে তারাই শুধুমাত্র বঞ্চিত। আমি বলবো এই প্যানেলে যারা আছেন, যারা চাকরি করছেন, যারা সুপার কোয়ালিফাইড, যারা এই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে নিজেদের সিট সিকিউর করতে পেরেছেন, তারাও কিন্তু বঞ্চিত। তাদের প্রত্যেককে কিছুটা হলেও দূরে যেতে হয়েছে। যে ছেলেটা 2 কিলোমিটার দূরে চাকরি পেতে পারত, সে 20 কিলোমিটার দূরে করছে। যে 20 কিলোমিটার দূরে পেতে পারত, সে 200 কিলোমিটার দূরে করছে। তাদের ফ্যামিলি লাইফ, তাদের জীবন জীবিকা সব কিছু বিপর্যস্ত হয়ে বসে আছে। ঠিক আছে, তারা প্রত্যেকে যে দায়িত্বগুলো পালন করার কথা সেগুলো ঠিকঠাক করে উঠতে পারছে না, আমি করতে পারছি না। তো এখানে দাঁড়িয়ে যারা প্যানেলে আছেন তারা বঞ্চিত নন, শুধুমাত্র প্যানেলের বাইরের লোকেরাই বঞ্চিত, এটাও যে একটা কথা। আমি এটারও তীব্র সমালোচক, এটারও তীব্র বিরোধী। যারা প্যানেলের বাইরে আছেন তাদের বঞ্চনাটা একরকম, যারা প্যানেলের ভেতরে আছেন তারাও কিন্তু বঞ্চিত হয়েছেন। এবার এই বঞ্চিত লোকগুলোকে, যারা অলরেডি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে আবার নিপীড়ন করার একটা যে এই রাস্তা তৈরি করা হচ্ছে, তাদেরকে একটা এক্সামে বসতে বলা হচ্ছে। আজকে কম্পিটিটিভ এক্সামের মূল এসেন্স কি বলুন তো? কম্পিটিটিভ এক্সামের মূল এসেন্সটা কি? কম্পিটিটিভ এক্সামের মূল এসেন্স হচ্ছে, যারা এই পরীক্ষা করছে না, যারা পরীক্ষা করছে তাদের মুখের ওপরে কথাটা বলবেন। কম্পিটিটিভ এক্সামের মূল এসেন্স হচ্ছে একজন লোকের রেসপেক্টে আরেকজন লোকের পজিশন। এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন এই টাইপের পরীক্ষা নয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন একটা ফিক্সড বেঞ্চমার্ক আছে। 60% ফার্স্ট ক্লাস, তার নিচে সেকেন্ড ক্লাস, একটা হিসেব রয়েছে। ঠিক আছে, আর কম্পিটিটিভ এক্সামটা হচ্ছে একটা লোকের রেসপেক্টে আর একটা লোকের পজিশন। ঠিক আছে, এবার সেখানে একটা কিউ, আপনি আজকে যদি ওএমআর প্রকাশ করে, একটা ওএমআর প্রকাশের মামলাও হয়েছে এবং তার সঙ্গে একটা টেন্টেডদের টার্মিনেশনের মামলাও হয়েছে। এবার আপনি যদি ওএমআর ধরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে সাজিয়ে দেন, সেই এক্স্যাক্ট সিনারিওটা রিপিট হবে আবার পরের এক্সামে, হতে পারে কোনো দিন। তাহলে এই ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি চ্যাপ্টারটা মিথ্যে। একজন লোকের রেসপেক্টে আরেকজন লোকের পজিশনের নাম তো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। সেটা 8 বছর পরে আর একই রকম থাকে? তাহলে এর অর্থ হচ্ছে আমি যখন পরীক্ষা নেব তখন সেই দিনের যে যোগ্য লোক সে আজকে বাইরে চলে যাবে। সবাই নয়, কিন্তু কিছু যাবে। সেই দিনের যে ওই দিনের বেসিসে যে অযোগ্য ছিল সেরকম কিছু লোক আজকে ঢুকে পড়বে। ঠিক আছে, আর পরীক্ষাটা তো কন্ডাক্ট করবে স্কুল সার্ভিস কমিশন, ঈশ্বরের কৃপায় তারাই তো থাকবে। তো সেখানে কী হবে বলা মুশকিল। তাহলে আলটিমেটলি যদি তারা পরীক্ষাটা নিট অ্যান্ড ক্লিন ওয়েতেও করে, তাহলে সেদিনের কিছু যোগ্য বাইরে যাবে, সেদিনের কিছু অযোগ্য ভেতরে আসবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? সেই তো কিছু নির্দোষ সাজা পেলই। সেই নির্দোষকে সাজা দেওয়ার যে প্রক্রিয়াটা যেটা ঘটছে, সেটা আমাদের বিচার ব্যবস্থা সেটাকে প্রমোট করবে, এটাতে আমার অত্যন্ত দুঃখ রয়েছে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সর্বশক্তি দিয়ে রিভিউতে যেতে হবে। আমি আবারও বলছি, নিশ্চয়ই এরপরে কিউরেটিভে পরিবর্তন হতে পারে, এরপরে সাংবিধানিক বেঞ্চে গিয়ে পরিবর্তন হতে পারে, কিন্তু আমি পরেরটা ভাববো কেন? আমি প্রত্যেকটা ধাপে পিছিয়ে যাচ্ছি না? প্রত্যেকটা রায় তো আমার এগেনস্টে এগোচ্ছে, মানে আমাদের যে বিরুদ্ধ মত সেই মতটা তো ক্রমশ প্রতিষ্ঠা পাচ্ছে। কাজেই এইরকম বিশ্বাস করবেন না। দেখুন, কাল বলে কিছু নেই, কাল করব, কালকে বেটার হবে বলে কিছু নেই। আজ আমরা হাইকোর্টে পার্টি হয়নি, সেটা আমাদের 1 নম্বর ভুল ছিল। সেটা আমরা বুঝিনি, সেটা প্রায় সবাই করেছেন, আমি সেটার জন্য কাউকেই কিছু বলবো না। আমি নিজেও তো করিনি, আমি ভাবিও নি যে আমার এই পরীক্ষা দিয়ে পাওয়া চাকরিটা যেতে পারে। সিরিয়াসলি, যেখানে আমি কারোর সঙ্গে কিছু করিনি, আমি কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশানে যাইনি। ঠিক আছে, এবং কোর্ট আমাকে যে ডাকছে আমায় কিছু বলার জন্য, আমি কি বলবো? আমার যেটা মনে ছিল যে কিছু জানতে চাইছে হয়তো এই ক্রিমিনালিটি সম্বন্ধে, যারা সব টাকা পয়সা দিয়ে চাকরি বাকরি পেয়েছে। তো আমি তো সেগুলোতে যাইনি, আমি সেটাতে যাবো কেন? আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে আমি তো কাউকে টাকা দিইনি, আমি তো কোনো কেষ্টু বিষ্টুকে চিনি না, আমি কি বলতে যাব। যাই হোক, তারপর আমরা সুপ্রিম কোর্টে প্রপারলি কেসটাকে রিপ্রেজেন্ট করিনি। কোথাও আমাদের একটু গণ্ডগোল হয়েছে। আমি আবারও বলছি যে এটা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন সেরকম নয়, হয়তো উদ্দেশ্য সবারই সৎ ছিল, কিন্তু সামহাউ সেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে।
আমাদের ক্ষেত্রে যা ইম্পর্ট্যান্ট পয়েন্টস ছিল, যেগুলোকে আমাদের চেজ করতে হতো, যেগুলো আমাদের টেবিল চাপড়ে বলতে হতো, সেরকম কিছু জায়গা কিন্তু আমরা মিস করেছি। আমি নিজেই আপনাদের বলছি, আমি নিজে কিছু পয়েন্ট করেছিলাম একদম ফান্ডামেন্টাল, যেগুলো দিয়ে আজকে মামলাটা লড়া হচ্ছে, যেগুলোর এগেনস্টে আমাদের গেছে সেই আর্টিকেল 14, 16, 21 সব কিছু কম্প্রাইজ করে। আমাদের যে আজকে যদি নতুন করে পরীক্ষা হয়, সেই নতুন পরীক্ষার কী অসুবিধা হবে, তার পে প্রোটেকশানের কী হবে, তাদেরকে কোন স্কেলে ফিট করা হবে, নানান রকম সমস্যা আছে, সেই সমস্ত কিছু বর্ণনা করে আমি কিন্তু পয়েন্টস তৈরি করেছিলাম, এবং সেই পয়েন্টস আমি নির্বিচারে সমস্ত মঞ্চকেও দিয়েছিলাম, সবার কাছেই আমি গিয়েছিলাম। কিন্তু আমি আলটিমেটলি দেখলাম যে সেই পয়েন্টসগুলো কোথাও রিফ্লেক্টেড হলো না, কোথাও না। ইনফ্যাক্ট এই যে কম্পিটিটিভ এক্সাম, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্ক্যানিংটা প্রপার কেন হতে পারে, আমি সেই পয়েন্টসও রেখেছিলাম, ঠিক আছে। সেই পয়েন্টসও আলটিমেটলি কোনো লয়ার নেননি, আমি সবার কাছেই গিয়েছিলাম। তো আমি ঠিক করেছি যে আমার যেটা মনে হয় সেটা কোর্টের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি একটি অন্য গ্রুপ দেখলাম, একটা অন্য গ্রুপ একটা মতামত শেয়ার করেছে যে ভালো উকিলের পাশাপাশি ভালো মক্কেল হতে হবে, এরকম একটা মতামত কেউ একজন শেয়ার করেছেন, আমি দেখেছি, ঠিক আছে। এবং আমি সেই কথাটার সঙ্গে 100% সহমত, আমি 100% সহমত। আপনাকে আপনার কেস জানতে হবে এবং আপনাকে আপনার কেস নিয়ে উকিলের সঙ্গে ডিসকাস করতে হবে। আপনি আপনার পয়েন্টটা উকিলকে বোঝানোর চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব, ঠিক আছে। এবং যদি আপনার সঙ্গে আপনার লয়ারের মতের পার্থক্য হয়, আপনি এক্সপ্লেনেশন চাইবেন যে স্যার এটা আপনি কেন এরকম বলছেন, এটা কেন এভাবে প্রেজেন্ট করা যাবে না। এবং আপনার দায়িত্ব তাকে প্রপার ইনপুটটা দেওয়া, ঠিক আছে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমার যেহেতু মনে হয়েছে যে আমি ইনপুটগুলো যেগুলো দিচ্ছি, আমি বারবার করে আমি ডিসকাশনে গেছি, আমার একটা সুবিধে আছে, আমার এমন কিছু বন্ধুবান্ধব ইভেন ছাত্রও আছে যারা আজকে এই লয়ের সেগমেন্টে রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেছি। তো তাদের কাছ থেকে আমি আমার পয়েন্টগুলো সবসময় পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তারা আমাকে বলেছে হ্যাঁ স্যার, এগুলো তো ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো আপনাদের লয়ার বলছে না, ঠিক আছে। তারা কেউ ল মানে প্র্যাকটিস করে, উকিল, এমনকি কেউ কেউ জাজও আছে। তো তারা আমাকে বলেছে এই পয়েন্টগুলো এক্সারসাইজ করা হচ্ছে না। না, এগুলো তো এক্সারসাইজ করা হচ্ছে না। তারা শুনছেন, কেউ চুপ করে শুনছেন, কেউ একেবারে সরাসরি থামিয়ে দিচ্ছেন যে না, এগুলোর দরকার নেই। তো যাই হোক, আমি চুপ করেই ছিলাম, তার কারণ হচ্ছে তারা ভালো বুঝবেন, মামলাটা আমরা জিতলেই খুশি, তো সেই পথেই আমি এগিয়েছি। কিন্তু আলটিমেটলি যখন সুপ্রিম কোর্টের রায়টা আমাদের বিপক্ষে গেল, আমি তখন চিন্তা করলাম যে সবাই তো মঞ্চ করে আলটিমেটলি যেরকম করে যাওয়ার যাচ্ছে, আমি সাহস করে আলাদা করেই গিয়ে দেখি যে কী হয়। আবারও বলছি, লিগ্যাল ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত থাকা কিন্তু ভালো। আপনি যার মতামতটাকে পাত্তাও দিচ্ছেন না, দেখা গেল হয়তো তার মতামতটাই ভীষণ গুরুত্বপূর্ণ বলে সুপ্রিম কোর্টে গৃহীত হয়ে গেল, কী হবে তো বলা যায় না। আন্দোলনের ক্ষেত্রে প্রয়োজন একতা, যেটা করব সেটা একটা উইথ ভিশন, আমরা সিদ্ধান্ত নেব যে এইটা আমরা করব, এবং করব কেন সেটা প্রথম জানার দরকার। করব কেন, কোনটা করে কি হবে, কোন অবস্থান থেকে কোন দাবিটা আমরা নিয়ে আসব, সেই দাবিটা প্লেস করার প্রপার জায়গা কোনটা, কোথায় গিয়ে বসলে আমাদের পক্ষে সেটা সেই দপ্তর সেটার জন্য অ্যান্সারেবল, এগুলো আমাদের চিন্তা করতে হবে। এবং সেখানে আমাদের সম্মিলিতভাবে যেতে হবে, সেটা আমাদের সম্মিলিতভাবে জিতে আসতে হবে। কিন্তু তার সঙ্গে পাশাপাশি আমি এটা বলবো যে চাকরিটা গেছে যখন কোর্টের রায়, তখন কোর্টের রায়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনাকে কিন্তু কোর্টেও লড়তে হবে, আপনাকে লিগালি ফিরে আসতে হবে, এছাড়া কিন্তু কোনো পথ নেই, ঠিক আছে। আপনি আন্দোলন করবেন, আপনি প্রাসঙ্গিক থাকবেন, তার একটা প্রয়োজন রয়েছে। আপনাকে এটা মানুষের কাছে পৌঁছে দিতেই হবে, এটা খুব জরুরি। আমি একটা নিজের ওয়াল একটা লেখা শেয়ার করেছিলাম। আমার মনে হয় এটা যতটা আমাদের চাকরি বাঁচানোর লড়াই, নিশ্চয়ই আমরা চাকরি বাঁচানোর জন্য লড়ছি, এতে তো কোনো সন্দেহ নেই। এবং যে মানুষ নিজের জন্য লড়ে না, সে অসৎ। আমি এখানে লাইভ করছি, আমি সুপ্রিম কোর্টে গেছি, আমি অলরেডি এক গাদাগুচ্ছ টাকা খরচ করেছি, ঠিক আছে। এবং এবার একা একা সেই লড়াইটা আমার লড়তে একটু কষ্টই হচ্ছে। যাই হোক, হোয়াট এভার, কিন্তু আছি আমরা সেখানে, আমরা টোটাল 11 জন আছি, একা বলা খুব অন্যায়, টোটাল 11 নয় 12 জন আছি। কিন্তু স্টিল মানে সুপ্রিম কোর্টে 12 জনে ফাইট করা কি ডিফিকাল্ট আপনারা জানেন, ঠিক আছে। তবু আমরা যে লড়াইটা লড়ছি, স্টিল আমরা একটা ভিন্ন হয়ে গিয়ে একটা প্রচেষ্টা তো করছি।
প্রচেষ্টা করছি এই কারণে, কারণ আমি লড়াইয়ের জায়গাটায় অসৎ হতে পারবো না। আমি প্রথম নিজের জন্য লড়ছি, আমি আমার পেটের ভাতের জন্য লড়ছি। শুধু পেটের ভাত নয়, আমি আমার অধিকারের জন্য লড়ছি। আমার এমন অবস্থা নয় যে আমি হয়তো একেবারে ডেমোলিস্ট হয়ে যাব, কিন্তু স্টিল আমি যেটা পেয়েছিলাম সেটা আমার অর্জিত জিনিস ছিল। আমিও জায়গাটা ছেড়ে আসতে পারি, আমায় ছাড়াবি কি বলে? আমি তো কোনো অসৎ পদ্ধতি অবলম্বন করিনি। তো সেক্ষেত্রে নিজের লড়াইটা প্রথম সৎভাবে লড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই, এটা চাকরি বাঁচানোর লড়াই। তারপর এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকেও বাঁচানোর লড়াই। শিক্ষা ব্যবস্থাটা সেটা বাঁচানোর দায়িত্ব আমাদের মাস্টারমশাই দিদিমণিদের হাতে পড়ে, শিক্ষাকর্মীদের হাতে পড়ে। আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবৈতনিক এই শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক আছে? কারণ সমাজটা মস্ত বড়, ঠিক আছে? আমি পুরো লেখাটা এখানে ডিসকাস করছি না, কিন্তু একটা সমাজের সার্বিক উন্নতি কিন্তু সেই সমাজের শিক্ষার উপরে নির্ভর করে। প্রাইভেট স্কুলগুলোর যে ফিস, প্রথম কথা শিক্ষা একটা ফান্ডামেন্টাল রাইট, একটা আপনার মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা পড়ে, কাজেই শিক্ষাটা অবৈতনিক হওয়ার কথা। এবার প্রাইভেট স্কুলগুলোতে যেটা পাওয়া যায় সেটা তো সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকবে না। তো সেটা যদি সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে না থাকে, সেটা যদি সবাই ক্রয় করতে না পারেন, তাহলে সেই ব্যবস্থাটা উঠে যাবে। এটা তো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমাদের সাধারণ মানুষের কাছে নিয়েও যেতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষ এটা শোনা মাত্র তারা পজিটিভলি রিয়্যাক্ট করবেন না। অনেক ক্ষেত্রেই তারা বলবেন যে এরা তো চাকরি বাঁচাতে নেমেছে, এদের চাকরি চলে যাবে বলে আর এই কথাগুলো বলছে। এবং এটা সত্যি তো, এটাকে আমরা এটাকে যদি আমরা অস্বীকার করি, দেখুন অসত্যের সঙ্গে থেকে যুদ্ধে জেতা যায় না। এটা তো ফ্যাক্ট যে আমার চাকরি আক্রান্ত হবে, আমার চাকরি আক্রান্ত হচ্ছে বলে আমি উদ্বিগ্ন। কিন্তু তার পাশাপাশি সরকারি অবৈতনিক শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া মানে সমাজটা এরপর যেটা হবে সেটা হচ্ছে অপরাধ প্রবণ এবং দুর্নীতি প্রবণ হয়ে যাবে। যখন আপনি বেসিক যে এডুকেশনটা, সেটাকে এলিমেন্টারি এডুকেশনটা, সেটাকে যখন আপনি সরিয়ে নেবেন সমাজের বুক থেকে, যখন একদল ছেলে মেয়ে তারা স্কুল পাবে না, তারা পড়াশুনো শিখবে না, তারা কোনো রকমই স্কুলে যাবে, হয়তো কিছু ট্যাব পাবে বা কিছু কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এইগুলোই ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে। সবুজ সাথীর সাইকেলটা, ঠিক আছে, এগুলো যখন ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে, আমি মিড ডে মিলকে এখানে আনবো না, মিড ডে মিল একটা ডিফারেন্ট স্কিম, স্টিল আমার মতে মিড ডে মিল একটা ডিফারেন্ট স্কিম। কিন্তু এগুলোই যখন ইম্পর্ট্যান্ট হয়ে উঠবে, যখন আমরা স্কুল থেকে এডুকেশনটাই ডেলিভারি করতে পারবো না, আপনি আজ থেকে 20 বছর পরের সমাজটার দিকে তাকাতে পারবেন না। অলরেডি আপনি দেখবেন অনেক বিজ্ঞ মানুষ তারা স্টেশনে বসে চায়ের কাপ রেল লাইনে ফেলতে ফেলতে বলছে সামাজিক অবক্ষয়ের কথা, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমাজটা কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা চিন্তা করেছেন? তার একটা বড় কারণ হচ্ছে ওয়ান অফ দ্য পিলার, একটা বড় স্তম্ভ, এই অবৈতনিক এডুকেশনটা সরে যাচ্ছে। স্কুলে আজকে আমি আমার স্কুলের কথা বলছি, 36টা স্যাংশন পোস্ট, 36, 12 জন টিচার আছেন। এই 12 জন টিচারের মধ্যে এই প্যানেলভুক্ত আমি আর আরেকজন আছেন, ইতিহাসের একজন শিক্ষিকা আছেন, আর আমি 11-12 ফিজিক্সের একজন শিক্ষক আছে। এছাড়া আমার টিআইসি আছেন একজন, ঠিক আছে, টিআইসি প্যানেলভুক্ত নয়, কিন্তু টিআইসি তিনি ক্লাসেও কম যেতে পারেন। কি করা হচ্ছে? এটা এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এইটাকে আপনাদের কিন্তু আলোচনার সময় তুলে আনতে হবে, ঠিক আছে। লিগাল পয়েন্ট নিয়ে আমি খুব বেশি ডিসকাশন করছি না, কিন্তু আপনারা যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমি সেটা বলবো। আর আরও দু একটা জিনিস যেটা আমার জানানোর সেটা আমি একটু জানিয়ে দিই। এক হচ্ছে নোটিফিকেশানটা যেটা হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছি। নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করতে হবে। নোটিফিকেশানে বেশ কিছু জায়গা আছে যেগুলো ঠিক নয় বলে মনে হয়েছে, তো সেটার জন্য আমরা হাইকোর্টে যাব। এবং তার পাশাপাশি আর কি আপনাদের সহযোগিতা কোথাও কোথাও হয়তো কাম্য হতে পারে, একেবারে বাধ্য না হলে সেটা বলবো না। কিন্তু আবারও বলবো, যারা যেখানে লিগাল ফাইট করছেন সেটা ইম্পর্ট্যান্ট। আপনারা মোটামুটি পয়েন্টসগুলো জানেন, সেই পয়েন্টসগুলো হচ্ছে সেই আর্টিকেল 21, সেই আর্টিকেল 142, সেই 14, 16, সেগুলো আমি অলরেডি একবার একটা আর কি আমি একটা লাইভে বলেছি। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমার লয়ারকে ব্রিফ করতে আমি যাব, এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমি আগের AOR এর কাছ থেকে সেই সহযোগিতা পাইনি। আমার এবারের যে
লয়ার আছেন তাকে আমি ব্রিফ করতে যাব, এটা আমার কন্ডিশন, তাতে আমার এবার রাজিও হয়েছেন। তো আমার সিনিয়র কাউন্সিলকে আমি ব্রিফ করব, আমি প্রিপেয়ার করব। আমরা চেষ্টা করব, আবারও বলছি, পরের দিকে না তাকিয়ে। ক্রমশ জায়গাটার মানে ছাঁকনি বাড়ছে, ক্রমশ জিনিসটা ন্যারো হয়ে আসছে, এটা বুঝুন। কয়েকটা দিবা স্বপ্ন দেখবেন না, পরে গেলে মামলাটা সহজ হবে এই চিন্তা করবেন না। আর দ্বিতীয়ত, একটা ভিডিও কি বলছেন, সরকারের করা এমএ ফাইলটা আমাদের রিভিউতে প্রভাব ফেলবে না, না পড়বে না। সরকারের করা এমএ আপনার রিভিউতে প্রভাব ফেলবে না। সেই আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল, আপনি যখন কোর্টের কাছে গেছেন তখন আপনাকে জাস্টিস প্রোভাইড করা কোর্টের দায়িত্ব, ঠিক আছে। কয়েকজন, দেখুন আজকে আমরা কয়েকজন বলছি, আপনাকে তারা মানতে হবে যে যারা মামলা করেছেন, যাদের করা মামলার ফলে এই প্যানেলটা আজকে ক্যান্সেল হয়ে গেছে, তারা তো এটা ফ্যাক্ট যে তারা বঞ্চিত ছিলেন, এটাকে অস্বীকার করা যাবে না, ঠিক আছে। এটাকেও মানতে হবে যে অযোগ্যরা এই প্যানেলে আছে, এর অর্থ হচ্ছে যোগ্যরা বাইরে ছিল। তো সেই যোগ্যরা তো একটা সময় একা ছিল, একটা সময় তো এই যোগ্যরা একা ছিল। তারা তো সম্মিলিত রাষ্ট্রশক্তি ইত্যাদি সবের বিরুদ্ধে লড়াই করেছে, তারা তো একাই গেছে, তাদেরও তো আর্টিকেল 14 এই প্রোটেকশন দিয়েছে। এটাই তো আমাদের ভারতবর্ষের সংবিধানের বিউটি। তো সে একা গিয়ে তো সে মামলা লড়েছে, ঠিক আছে। তো সরকার এমএ ফাইল করেছে, সরকারের যা মনে হচ্ছে সেটার বেসিসে তারা করেছে। আপনি একজন পিটিশনার, দেখুন আমি এটা আমি খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা বলতে চাই। আমি যখন মামলার ড্রাফট করেছি না, মানে রিভিউয়ের ড্রাফট যে আমি করেছি, আমি রিভিউয়ের ড্রাফটে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাবো না ধরে নিয়েই করেছি। সরকার আমাকে সার্টিফাইড লিস্ট দেবে না, ওএমআর পাবলিশ করবে না, এইগুলো ধরে নিয়েই সাজিয়েছি। এগুলো ধরে নিয়ে সাজানোই উচিত বলে আমার মনে হয়েছে। তার কারণ হচ্ছে, যদি ওগুলো পেয়ে যাই তাহলে তো সোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনাকে তো নেগেটিভ ধরেই এগোতে হবে। এই সরকার আপনাকে কিছু করে দেবে না। এই সরকারের প্রথম দায়বদ্ধতা হচ্ছে অযোগ্যদের ওপর। আজকে দেখুন যে মামলাটা সুমন বিশ্বাসরা করেছেন, যেখানে 22 লক্ষ ওএমআর একটা পাবলিকেশনের জায়গা আছে। হ্যাঁ, রিপ্যানেলের জায়গা আছে, আমি দেখেছি রিপ্যানেলের নিশ্চয়ই জায়গা আছে, অবশ্যই। এবার যেটা বলছিলাম ফ্রেশ সিলেকশন সম্বন্ধেও বলব। এবার যেটা সুমন বিশ্বাসরা যে মামলাটা করেছেন, যেখানে 22 লক্ষ ওএমআরের কথা আছে, 22 লক্ষ ওএমআরের কথাটাই বেসিক্যালি বারবার করে উঠে আসছে। কিন্তু তার পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, সেখানে সম্ভবত টেন্টেডদের একটা টার্মিনেট করার ক্লজও আছে। এই ক্লজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এই ক্লজটা, ঠিক আছে। কোথায় এই ক্লজটার ইম্পর্ট্যান্স আমি জানি না, কি হবে মামলার ফলাফল কি হবে। আগে যেরকম ভরসা ছিল আইন আদালতের ওপরে একটু কমেছে, তো আস্থা রাখছি। এবার ইম্পর্ট্যান্ট এই কারণ ওরা হচ্ছে সুয়োরানির ছেলে, আমরা হচ্ছি দুয়োরানির ছেলে। যারা টেন্টেড তারা সুয়োরানির ছেলে। তো তাদেরকে সরকার প্রাণে ধরে ফেলতে পারছে না হাতে করে। যদি কোর্টের রায় তারা চলে যায় তাহলে ওরা হাত ধুয়ে ফেলবে যে হ্যাঁ ওরা চলে গেল। এবার ওরা যখন চলে যাবে তারপর আমাদের প্রতি যে আচার আচরণ সেটার পরিবর্তন আসতে হয়তো পারে, তো সেটার জন্যও কিছু ভালো হতে পারে। কিন্তু ওদেরকে সরাসরি সরকার উদ্যোগ নিয়ে কিছু করবে, দেখুন না কোর্টের রায় তো সব কিছুই ছিল, ওদের টার্মিনেশনের কাজটা তো হয়নি, কিন্তু পরীক্ষা নোটিফিকেশনের কাজটা কিন্তু হয়েছে। তো কাজেই ওদেরকে ওরমভাবে সরাসরি সরকার কিছু করতে চাইছে না। সরকার চাইছে হয়তো আমরাই মামলা করে যদি ওদেরকে টার্মিনেট করে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে সুমনবাবুর করা কেসটা এখানে ইম্পর্ট্যান্ট হতে পারে। আর আরও একটা নেচার আমি দেখছি, সেটা হচ্ছে যে সরকার বলুন কোর্ট বলুন, তারা সবাই জানে যে এই প্যানেলে যোগ্য ছেলে মেয়ে আছে, যোগ্য নয় সুপার ছেলে মেয়ে আছে, যারা বেসিক্যালি এরকম একটা প্যানেল, যে প্যানেলে টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছে সেখানে অবধি এরা জায়গা করে নিয়েছে, ঠিক আছে। তো সেখানে ওই জন্য আমাদের রক্তের দাগটা কেউ হাতে লাগাতে চাইছে না। আপনি দেখবেন ঠিক ক্লিয়ার করে কি করতে হবে, না এরা বলছে না ওরা, ওকে জিজ্ঞেস করছে এই যোগ্যকে, ও বলছে না আমি বলতে পারবো না, এই তো এখানে করে দিয়েছি, এই লিস্ট দেখে নাও, বলছে ওইখানে লিস্ট খুঁজে নাও। বেসিক্যালি সবাই জানে যে তারা যেটা করছে সেটা সঠিক নয়, সেজন্য কেউই নিজের হাতে রক্তের দাগটা লাগতে দিতে চাইছে না। এবার সেখানে দাঁড়িয়ে আমাদের তো চেষ্টা করতে হবে। আমি মনে করি আমাদের এখনও জায়গা আছে। ফ্রেশ আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, এই কথাটা একজন বললেন,
কাজে এটা আমি বলি। অনেকেই এটা বলছেন যে ফ্রেশ সিলেকশন মানে এক্সাম কিনা। আজকে সম্ভবত একটা ভিডিও এসছে, আমাকে অনেকেই ভিডিও পাঠিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমার নাম্বারটা হয়তো অনেকের কাছেই আছে, এবার অনেকেই ফোন করছেন, এবার আমি সবসময় উত্তর দিয়ে উঠতে পারছি না, মানে আমি তো একা লোক, আমি কোনো মঞ্চ নই। এবার ফলত ধরুন আমি ফোনেই, মানে আমার পক্ষে সম্ভব না যে অত জাজমেন্ট কপি আমি প্রিন্ট করে পড়বো। এবার এই ফোনেই বসে বসে আমি জাজমেন্ট কপি করছি, আমি গ্রুপগুলোর সঙ্গে মিটিং করছি, আমি লোকের সঙ্গে কথা বলছি, আমার লয়ারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছি। ফলত তারপর মানে আর কি ওই সারাদিনে প্রায় এখন যা দাঁড়িয়েছে প্রায় সারাদিনে 18 ঘন্টা ফোনটা ইউজ করার পর আমি সবসময় আর কথা বলতে পারছি না। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা যে গ্রুপে অ্যাডমিন, যদি কোনো প্রশ্ন থাকে তার মাধ্যমে করবেন। আমি জানি না, আমার এত ধৃষ্টতা নেই যে আমি বলবো যে আমি সঠিক উত্তর দিয়ে দেবো, কিন্তু আমি যেমন জানবো সেরকম উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এটা একটা কথা আমি বললাম। আর ফ্রেশ এক্সামের পয়েন্টটাতে আসি। অনেকেই বলছেন যে ফ্রেশ একটা ভিডিও আছে যেটা পেয়েছি, অনেকেই পাঠিয়েছেন, যে কেউ একজন বলছেন যে ফ্রেশ এক্সাম নয়, মানে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, সিলেকশন মানে ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, এটা অনেকে বলছেন। আপনাকে একজন নেমন্তন্ন করেছে দুপুরে, আপনার কোনো অবাঙালি বন্ধু আপনাকে দুপুরবেলা নেমন্তন্ন করেছে খাবার জন্য। এখন আপনি দুপুরবেলা খাওয়া মানে এক্সপেক্ট করেন হয়তো ভাত আর মাছ। মুশকিল হচ্ছে আপনার যে অবাঙালি বন্ধু, তিনি দুপুরবেলার খাওয়া মানে হয়তো মনে করেন রুটি। আপনি গিয়ে কোন খাবারটা পাবেন? আপনি গিয়ে রুটি পাবেন। তার কারণ সে তো আপনাকে জিজ্ঞেস করেনি এই তুই কি খাবি। সে মনে করেছে দুপুরবেলার খাবার মানে রুটি, সে রুটি বানিয়ে রেখেছে। আপনি মনে করছেন যে এখানে একটা টার্ম নিয়ে খেলা চলছে, সিলেকশন মানে এক্সাম নয়, সিলেকশন মানে আমি এগুলো দেখছি আর কি। বেসিক্যালি যখন মানে বিপদ হয় না, তখন আমাদের কিছু জিনিস আর কি মাথা থেকে বেরিয়ে যায়। আপনি মনে করছেন যে সিলেকশন মানে রিক্রুটমেন্ট নয়, রিক্রুটমেন্ট মানে এক্সাম নয়, এক্সাম মানে সিলেকশন নয়, আমরা একটা কি সবাই মিলে একটা মিউজিক্যাল চেয়ার খেলছি। আপনি তো পরীক্ষাটা কন্ডাক্ট করবেন না, যে কন্ডাক্ট করবে তারা কি মনে করেছে, এসএসসি কি ভেবেছে? এসএসসি তো ওখানে কত নম্বরের পরীক্ষা নেবে বলে দিয়েছে, বলেনি যে আপনার ইয়েতে সম্ভবত 60 নম্বর, আমার এক্স্যাক্টলি ভ্যালুটা মনে নেই, সম্ভবত 60 নম্বর বোধহয় রিটেন এক্সামের জন্য রেখেছে তো ওএমআর। তার মানে ওরা তো পরীক্ষা ধরে নিয়েছে। এরপর আপনি কি মনে করলেন তাতে কি যায় আসে কিছু? তাহলে আপনার দায়িত্ব ওকে কনভিন্স করা, ওকে শুধু নয় গোটা ব্যবস্থাটাকে। আপনাকে কনভিন্স করতে হবে কোর্টকে, আপনাকে কনভিন্স করতে হবে অবশ্যই যিনি অপোজিশন লয়ার তাকে, আপনাকে কনভিন্স করতে হবে যারা পরীক্ষা নেবে সেই এসএসসিকে। তারা কেউই কনভিন্সড হলো না, তারা কেউই জানলো না। তারা সবাই জানলো যে থ্রু ওএমআর এক্সাম হবে, আপনি আবার গিয়ে গোল গোল পাকাবেন। আর আপনি নিজের মনে বিশ্বাস করে রইলেন যে সিলেকশন, রিক্রুটমেন্ট, এক্সাম এগুলো সব আলাদা আলাদা শব্দ। তাহলে কী লাভ হবে বলুন? এটা তো সেই মানে আর কি উট পাখি যেমন তারা খেলে বালিতে মাথাটা ঢুকিয়ে দেয়, সেরকম হয়ে গেল। আপনি মনে করলেন সিলেকশন মানে এইটা, তারপর গিয়ে দেখলেন পরীক্ষা হলে ওএমআর এসছে, কোশ্চেন এসছে, আপনাকে গোল পাকাতে হবে। কাজেই একটু আমাদের দায়িত্বশীল হতেই হবে। আমি যেটা একদম গোড়াতেই বলছিলাম, মামলাকে জানার দুটো উপায়। একটা বোরিং, জাজমেন্ট কপিগুলো পড়া বসে বসে, খুব বোরিং, ট্রাস্ট মি, খুব বোরিং। আরেকটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এদের ওপর রিলাই করা। ফেসবুক হোয়াটসঅ্যাপের রাস্তাটা হচ্ছে চটপটা, মুখরোচক, ঠিক আছে, নানান রকমের নিউজ আসে এবং সেই নিউজের পুরোটা ফালতু নয়, সেই নিউজের মধ্যে অনেকটা এমন জিনিস থাকে যেগুলো কাজের, কিন্তু সেটা আপনাকে বেছে নিতে হবে। সব কিছু কিন্তু কাজের আসে না। মেন হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডারটা বসে বসে পড়া। সেটা সবার পক্ষে সম্ভব নয়, আমি মেনেই নিচ্ছি। সেই টেনাসিটি সবার নেই এবং সবার পক্ষে ওই রকম মানে সব তো মানে বুঝতে পারবেন না। আমাকে নিজের ডিকশনারি খুলতে হয়েছে। ওদের এমন সব কথাবার্তা আছে, ওদের এমন সব টার্ম আছে যে টার্মগুলো আমি বুঝতে পারতাম না। তো আমি কোনোদিন ছেড়ে দিনই বারবার করে ডিকশনারি খুলে পড়তাম। তো সেটা সম্ভব নয় সবসময়। সেক্ষেত্রে কিছু কিছু লোকের ওপরে ডিপেন্ড করতে হবে। তবে এটাই বলবো যে নিজেদের ওপরে আস্থা রাখুন, কারণ আপনি একটা কঠিন সময় দাঁড়িয়ে সৎভাবে পরীক্ষা দিয়েছেন, আপনি ফেলনা লোক নয়। যখন পশ্চিমবঙ্গের একটা বড় পোর্শনের যুবক যুবতী তারা মনে করেছে যে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়,
ঠিক আছে, যখন তারা মনে করেছে যে না না এসব পড়ে লাভ নেই, এবং তাদের মধ্যে কারো কারো তো একাডেমিক ক্যারিয়ারও ভালো, তবু তারা নিজেদের ওপরে আস্থা না রেখে তারা টাকার ওপরে আস্থা রেখেছে, তারা দুর্নীতির ওপরে আস্থা রেখেছে। সেখানে আপনি সৎভাবে গিয়ে ওখানে পরীক্ষাটা দিয়ে এসছেন। আমার যেটা ধারণা, আমাদের অনেকেরই ভাইবার নম্বর 4, 5, 6, 7 এরকম, তার বেশি আমরা নম্বর পাইনি। ঠিক আছে, আমরা অনেস্টলি পরীক্ষা দিয়েছিলাম। তো আপনি একটা কঠিন কাজ করেছেন, আপনাদের প্রত্যেককে আমার স্যালুট। আপনারা একটা কঠিন কাজ করেছেন, আপনারা একটা শক্ত সময়ে দাঁড়িয়ে, একটা চরম দুর্নীতির সময়ে দাঁড়িয়ে আপনারা গিয়ে নিজেরা মাথা উঁচু করে সৎভাবে পরীক্ষা দিয়ে সিলেক্টেড হয়েছেন। এবং আপনাদের যদি পশ্চিমবঙ্গের ক্লাসরুম হারায়, তাহলে সেই ক্লাসরুমের ভবিষ্যৎ কি আমি জানি না। আমি চাই এটা কেউ তাদের প্রিডিংয়ে রাখুক। আমি জানি না কে বলার চান্স পাবে এই কথাটা, আমি জানি না কে বলার চান্স পাবে, কারণ প্রিডিংয়ে যেভাবে হচ্ছে, আপনারা হয়তো ডিরেকশনটা ফলো করেছেন। যখন বেলা ত্রিবেদীর বেঞ্চ থেকে মামলাটা আবার হাইকোর্টে ব্যাক করে, তখনই একটা গাইডলাইন করে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে একাধিক আর কি লোক যদি একটাই পয়েন্ট বলতে চায়, তখন সেক্ষেত্রে সেটাকে সময় বাঁচানোর জন্য হাইকোর্ট কোনো একজন একটা শুনতে পারে, এরকম একটা ডিরেকশন দিয়ে দিয়েছিল। কাজেই কে কোন পয়েন্টটা বলতে পারবে আমি জানি না, কিন্তু আমি চাই যেটা অবশ্যই আপনাদের প্রিডিংয়ে থাক, যে একটা অন্ধকার সময়ে দাঁড়িয়ে যখন একটা বড় অংশের ছেলে মেয়ে তারা মনে করেছিল যে টাকা দিয়ে চাকরি পাওয়া জরুরি, সেই সময় আমরা মাথা উঁচু করে নিজের ওপরে ভরসা করে, এরকম নয় যে আমাদের অ্যাফোর্ডেবিলিটি ছিল না, এরকম নয় যে আমরা টাকা বার করতে পারতাম না, আমরা বার করিনি, কারণ আমাদের নিজেদের ওপরে আস্থা ছিল। আজকে যদি সেই ছেলে মেয়েগুলোকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে হয়, যদি সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে স্কুল থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে সেটার চেয়ে বড় দুর্নীতি আর কিছু হবে না, সেটার চেয়ে আর বড় অবিচার কিছু হবে না। সেটা একটা, আমার মতে সেটা একটা সিস্টেমিক ফেলিওর হবে। যদি যেটা হয়েছে যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে হয়েছে, যদি সেটাকে কেউ বলে সিস্টেমিক ফ্রড, তাহলে এই ভালো ভালো ছেলেমেয়েগুলো যারা কঠিন সময়ে দাঁড়িয়ে নিজেদের সততায়, নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারা স্কুল থেকে বেরিয়ে গেলে সেটা সিস্টেমিক ফেলিওর হবে। এটা আমাদের প্রিডিংয়ে থাকা উচিত। যদি আমি জানি না রিভিউতে এভাবে কথা বলা যাবে কি না, রিভিউতে স্কোপটা তো ন্যারো হয়ে আসে। আর এই জন্যই বলবো, সবাই একটু পজিটিভ থাকুন, নিজেরা চেষ্টা করুন যতটা নিজেদের তরফ থেকে ইনপুট দেওয়া যায়। কোনো কিছু গুরুত্বপূর্ণ হলে আমাকে পাঠান, মেসেঞ্জারেই পাঠান। আমি সবসময় সবটা তক্ষুনি দেখে রেসপন্স করতে পারবো এরকম নয়, কিন্তু চেষ্টাটা আমাদের করতে হবে। মাথায় রাখবেন, যত পরের দিকে যাবেন তত জিনিসটা ন্যারো হবে। এটা স্বাভাবিক সায়েন্স। এরকম কোনো চিন্তায় থাকবেন না যে পরের বেঞ্চে গেলে আবার সব সিনারিও পাল্টে যাবে। না, আমরা অলরেডি আগে ভুল করেছি। হাইকোর্টে আমরা পার্টি হইনি, সুপ্রিম কোর্টে আমরা প্রপারলি লড়িনি। এটাকে আর উপেক্ষা করবেন না। রিভিউতে আপনাদের 100% দিন, ঠিক আছে? আর নবনীতা রয় ম্যাডাম বলছেন, দাদা আমরা কি জিততে পারবো? এইটা ম্যাডাম আমি বলতে পারবো না। আমি আপনাকে এটা বলতে পারি যে আমরা ছাড়বো না, আমরা শেষ অবধি ফাইটটা দেবো উইথ অনেস্টি। আমরা এরকম বলবো না যে প্যানেলের বাইরে যারা আছে তারা সবাই অযোগ্য। এটা বাজে কথা হবে, কারণ প্যানেলের ভেতরে অযোগ্য আছে, এর অর্থ হচ্ছে প্যানেলের বাইরে যোগ্য আছে। এগুলো আমরা মেনে নেবো। যেগুলো ফ্যাক্টস, যেগুলো সত্যি, সেগুলো আমরা অস্বীকার করবো না। আমরা তো চাইছি যে রিপ্যানেল হোক, আমরা তো চাইছি যে এই প্যানেলে যারা টেন্টেড তারা বেরিয়ে যাক, এবং সেখানে যারা ওয়েট লিস্টেড তারা চাকরি পাক, যারা তাদের মেধার ভিত্তিতে তারাও তো একটা ভালো ফল করেছিল, তো তারা আসুক। তাদেরকে তো আমাদের কোনো না চাওয়ার জায়গা নেই। তারা তো বঞ্চিত, এটা তো ফ্যাক্ট। আমার প্যানেলে যারা যোগ্য ছেলেমেয়েরা আছে তারা যেমন বঞ্চিত, তেমনি এই প্রক্রিয়ার মধ্যে তাদের বঞ্চনা সৃষ্টি হতে পারে, তারা এখনই বঞ্চিত আমি বলছি না, কিন্তু তেমনি যারা ওয়েট লিস্টেড হয়ে গেছে তারা তো সত্যি কথাই তারা তো বঞ্চিত হয়েছে। তো তাদের অধিকারটাও সেখানে রক্ষা পাবে। অ্যাকচুয়ালি যদি এখানে সুপ্রিম কোর্ট এইভাবে চিন্তা করে, যদি জাজমেন্টটা সেইভাবে দেয় যে, এবং যদি আমরা প্রেজেন্ট করতে পারি, আমি শুধুমাত্র কোর্টকে বলছি না, যদি আমরা প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারি, তাহলে যারা টেন্টেড তারা রিমুভড হয়ে গেল, সেই জায়গায় আমাদের র্যাঙ্কগুলো পরিবর্তন হলো, সেই জায়গায় যারা ওয়েট লিস্টেড তারাও চান্স পেলেন, ঠিক আছে, এবং সেখান থেকে কিছু ছেলে মেয়ে প্যানেলের সুযোগ পাবেন। তো সেটা হচ্ছে জাস্টিস, ঠিক আছে? যে ডেটাটা আছে সেই ডেটাটা যে ট্রাস্ট করার মতো ডেটা, এতে আমাদের কোনো সন্দেহ নেই। যে
সিবিআইয়ের কাছে যে তথ্যটা আছে সেটা যে নির্ভর করার মতো সেটাতে কোনো সন্দেহ নেই, এবং সেই সংক্রান্ত কিছু ভালো খবর আমরা পেতে পারি, ঠিক আছে, সে সম্ভাবনা আছে। সেটা ভবিষ্যৎ বলবে। আমি খুব আশাবাদী, যে সেটা কয়েক দিনের মধ্যেই সেরকম একটা সংবাদ পাওয়া যাবে। আই এম হোপিং সো, ঠিক আছে। এবার সেটা পেলে আপনাদের নিশ্চয়ই জানাবো, বা আপনারা জেনেও যাবেন। আপনাদের প্রত্যেকেরই বেসিক্যালি ক্যাচ রয়েছে, প্রত্যেকেরই কানেকশনস রয়েছে, আমার থেকে বেটার রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বা আমরা যারা আছি, আমরা যারা 11-12 জন লড়ছি, আমরা সততার সঙ্গে লড়বো, আমরা চেষ্টা করব। আমি এটাও বলতে পারি যে আমাদের হয়তো কোথাও গিয়ে আপনাদের প্রয়োজন হবে। আমি আবারও বলছি, আমি এখানে খুব বেশি ওই লিগ্যাল পয়েন্টস আলোচনা করলাম না, কারণ পয়েন্টসগুলো সব অ্যাভেলেবেল। আর কোন পয়েন্টসটা ভালো, কোন পয়েন্টসটা খারাপ আপনিই বুঝতে পারবেন, জাস্ট একটু জাজমেন্ট কপি দেখতে হবে, ঠিক আছে। তার বাইরে চটপটা খবর থেকে পুরোটা কালেক্ট করার চেষ্টা করবেন না, ওটা হবে না, ঠিক আছে। ওখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আসবে নিশ্চয়ই, কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনি যা দেখছেন তার সবের বেস নেই, ঠিক আছে। সেগুলো হয়তো কোথাও মনে আশা জাগাচ্ছে, কিন্তু সবের বেস নেই। আর লড়াইটা আমরা লড়বো। আমি এটাই বলবো যে লড়াইটা, আবারও বলবো যে আর রাস্তার লড়াই ঐক্যবদ্ধভাবে, আইনি লড়াই আলাদা হওয়াই ভালো। কার আর্গুমেন্টটা আপনাকে ম্যাচটা জিতিয়ে আনবে আপনি জানেন না, এবং যারা লড়ছে তাদের প্রত্যেককে আমার সেলাম, যারা লড়ছে, এবং আপনারাও লড়ছেন, পিটিশনাররা লড়ছেন, এরকম নয়। এবার এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে আমাদের তো মানে একটা বিশাল, ধরুন একটা হেকটিক পর্ব চলছে। মানে ধরুন যারা পিটিশনার তারা হয়তো একটা অ্যামাউন্ট বিয়ার করছেন, সাপোজ হয়তো যেখানে 1000 জন পিটিশনার বা যেখানে 2000 জন পিটিশনার, তারা তো কেউ 2000 টাকা বা 5000 টাকা বা 7000 টাকা কিছু একটা বিয়ার করছেন, সেই অ্যামাউন্টটাই। সেখানে ধরুন আমাদের ক্ষেত্রেই বলতে পারি, আমাদের মধ্যে যে আমরা 11-12 জন আছি, তারা আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিল্লি যাচ্ছি, আমাদের টাকার পরিমাণটা বেশি, আমাদের লিগাল সেগমেন্টটা আমরাই কজনেই ম্যানেজ করছি, আমরা জাজমেন্ট কপি পড়ছি, ঠিক আছে, দিল্লি যাচ্ছি। তো আমরা কিন্তু একেবারেই পড়াশুনোর বাইরে, মানে আমরা কিন্তু এটাতেই 100% নিবেদিত প্রাণ হয়ে গেছি। যে নর্মাল পিটিশনার, তার হাতে হয়তো অপশান আছে যে সে হয়তো 2000 টাকা, 5000 টাকা, 7000 টাকা, যাই হোক তার গ্রুপকে দিয়েছে, বাস ওটুকুই। তার বাইরে সে হয়তো কোনো একটা আন্দোলনের দিলে কলকাতা আসে, আবার ফিরে যায়, আবার সে পড়াশুনো করে, তার হাতে চয়েস রয়েছে। আমার হাতে অন্তত নেই। আমি যে বললাম সারাদিনে 18 ঘন্টা ফোন দেখছি, আমার হাতে অপশান নেই। তো আমি হোল হার্টেড ঢুকেছি এটাতে। আমি চেষ্টা করব এটাকে জিতে আনার, পারবো কিনা জানি না, কিন্তু আমার চেষ্টায় কোনো কমতি থাকবে না। এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলবো, আপনারা পজিটিভ থাকুন, কোনো কোয়ারি থাকলে আমাকে বলুন, যতটা আমি পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের তো নিজের যারা গ্রুপ অ্যাডমিন আছেন তাদেরকে জিজ্ঞেস করবেনই, তারাও অনেক দিন ধরে ঘাঁটছেন, তারাও অনেকটা জানেন, এবং যারাই লড়ছে, যে কোনো সংস্থায় লড়ুক, তাদের প্রত্যেকের প্রতি আমার কুর্নিশ রয়েছে, আপনাদের প্রতি রয়েছে, কারণ আপনারা এই সময় দাঁড়িয়ে সৎভাবে একটা চাকরি পেয়েছেন। আর আমাদের যে প্রয়োজনীয় সহযোগিতাটুকু, সেটা যখন প্রয়োজন পড়বে যদি করেন, তাহলে আমরা উপকৃত হব। রিভিউ, অ্যাকসেপ্ট ও ওপেন কোর্টে আসার চান্স কতখানি? রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে, ওপেন কোর্টে আসারও চান্স আছে। এটা বিশাল বড় মামলা, ঠিক আছে। রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে বলেই আমি মনে করছি। দেখুন, 100% নিশ্চিত তো বলতে পারবো না, এটা তো বলা যায় না, কারণ আমি আপনাদের অনেস্টলি বলছি, এই রায়টা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। ফাইনাল ডে, যারা শুনেছেন জাজমেন্ট তারা জানেন, ফাইনাল ডে যখন সিবিআইয়ের লয়ার দাঁড়িয়ে বলছিল, যতই আমাদের প্রেজেন্টেশন উইক হয়ে থাক, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা হয়তো রেইজ করিনি, বাট স্টিল যখন ফাইনাল ডে, যখন সিবিআইয়ের কৌঁসুলি প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছিল, তাদের ডাটা জেনুইন অ্যান্ড অথেন্টিক বলছিল, যখন তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে সেগ্রিগেশন কোয়াইট পসিবল, তারা যখন হ্যাশ ভ্যালু দিয়ে জিনিসটা ক্লিয়ার করছিল, আমি তখন অত্যন্ত আশায় ছিলাম যে এটা হয়ে যাবে। কাজেই সবসময় আপনি যেটা এক্সপেক্ট করবেন সেটা সবসময় যে মান্যতা পাবে। ভূগোলের কথা কি বলছেন? না ম্যাডাম, আপনি বোধহয় ভুল বুঝলেন। আমি জানি, আমার নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সে জিওগ্রাফির। আমি একবারও বলছি না যে যেগুলো 4th, 5th, 6th, 7th কাউন্সেলিং তারা মানে আর কি অযোগ্য, এ কথা আমি বলছি না, এ কথা আমি বলতে পারি না। আমি যোগ্য অযোগ্য বলার কে? আমি কখনো বলছি না।
আমি যেটা বলতে চাইছি আপনি সমস্যাটা বুঝুন। আমি প্রথমে নিজে আমি আমাদের গ্রুপে মানে প্রথমে বলেছিলাম যে সবাইকে নিয়ে আমরা এগোবো, কারণ এখানে সবাই সমান, ঠিক আছে, আমরা সেভাবেই গোটা জিনিসটাকে প্ল্যান করেছিলাম। কিন্তু তারপর আমি যতবার লিগাল ডিসকাশন করেছি, দেখুন আমাদের তো কোথাও একটা ফ্লেক্সিবিলিটি আনতে হবে। আমি যতবার লিগাল ডিসকাশন করেছি সেখানে আমি রিয়েলাইজ করেছি যে সিনারিওটা আপনাকে বললাম, এটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া নয়, এটা খাদে পড়ে যাওয়া। খাদে পড়ে গেলে একটানা ওঠা যায় না, সবাই একসঙ্গে উঠতে পারবে না। যে ওপরে তাকে ওপরে ছেড়ে দিতে হবে, তারপরে তারপরের লোকটা, তারপরে তারপরের লোকটা। এটাই সায়েন্টিফিক। আপনার যে মুহূর্তে আপনি প্যানেলের 1 থেকে 3 আর 1 থেকে 2কে অ্যাকসেপ্ট করাতে পারবেন, তারা যখন ভ্যালিড হয়ে গেল, সঙ্গে সঙ্গে তো আপনি বলবেন যে এই যে প্যানেল, এই প্যানেলটায় যারা টেন্টেড রয়েছে, যারা প্রথম দিকে সিটগুলো বুক করেছে, ওদের জন্য তো কিছু লোক 4th গেছে, ওদের জন্য তো লোক 5th গেছে, ওদের জন্য তো লোক 6th গেছে, তাছাড়া কিছু কোর্টের রায়টায়ও আছে। কিন্তু যতক্ষণ আপনি কাউকেই না ঢোকাতে পারছেন, ততক্ষণ আপনি লড়াই করবেন কি করে? আজকে ঠান্ডা মাথায় ভাবুন, একজন সোমা দাস প্যানেলে আছে বলে সেটাকে কিন্তু আমরা কিন্তু অন্তত সেটাকেও অ্যাগ্রেসিভলি আর্গুমেন্টে রাখছি। যদি ও না থাকতো তাহলে কিন্তু আমাদের আবার অন্যরকম ভাবতে হতো, ঠিক আছে? তো আমি একেবারেও কিন্তু আমি কিন্তু মানে যিনি চাকরি করছেন সোমা দাস ম্যাডামেরও আমি বিরোধী নই। আমি চাই উনি সসম্মানে চাকরি করুন, উনি সুস্থ থাকুন, আজীবন খুব ভালো থাকুন। তার সঙ্গে যেন আমরাও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমাদেরও যে সামাজিক, সাংসারিক এবং শিক্ষাক্ষেত্রে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা পালন করতে পারি। এবং সেখানে যেন উনি আমাদের, ওনার আর্গুমেন্টটা যেন আমাদের সহায়ক হয়, এবং ম্যাডামও নিশ্চয়ই তাই চাইবেন, আমি নিশ্চিত দূর থেকেও। তো কাজেই আমি কিন্তু কখনো 4th থেকে 7th 8th কাউন্সেলিংকে অ্যাকিউজ করছি না। আমি বলছি একটা কিউ মেনটেন করে আমাদের যেতে হবে, সেই কিউটা ব্রেক করলে আমাদের অসুবিধা হবে, সেটা আমার মনে হয়েছে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকুন। আমি অনেকক্ষণ অনেক বকবক করলাম। কারোর যদি কিছু বক্তব্য থাকে একটু বলুন, আমি দেখি। আমি অনেকগুলো কমেন্ট আমি মাঝখানে কথা বলতে বলতে মিস করেছি। কারোর যদি কোনো বিশেষ বক্তব্য থাকে, প্রশ্ন আর কি, প্রশ্ন যদি কিছু থাকে, অবশ্যই এমন ধরনের প্রশ্ন নয় যে দাদা আমরা জিতে আসবো কি না, কারণ তার তো আমি উত্তর দিয়েছি, ঠিক আছে? আমরা চেষ্টা করব। রাজ্যের রিভিউ কি অ্যাকসেপ্ট হবে? রাজ্যের রিভিউ নিয়ে আমি ভাবছি না, রাজ্যকে ভরসা করা ছেড়ে দিন, ঠিক আছে? আমাদের রিভিউ নিয়ে আমি আশাবাদী। যিনি বলছেন, আমি অবশ্যই আমাদের রিভিউ নিয়ে আশাবাদী। আমাদের রিভিউটা দেখুন, যে কাজটা করবে তাকে বিশ্বাস করতেই হয়। আমি যদি বিশ্বাস না করি যে আমাদের রিভিউতে পয়েন্ট আছে, তাহলে আমি সুপ্রিম কোর্টে আমরা 11-12 জন গিয়ে হাজির হলাম কী করে? আমাদের তো প্রচণ্ড মানসিক জোর থেকে আমরা গেছি যে হ্যাঁ যা হবে দেখে নেব, যেতে হবে। আর রাজ্যের রিভিউটা নিয়ে আমি খুব একটা ওরিড নই। রাজ্যকে ডকুমেন্ট দিল সেটা নিয়েও নই। আমার মতে বলে যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে ভাববেন না। রাজ্যের রিভিউটা আপনার হাতে নেই, ওটার আর্গুমেন্ট আপনি সাজাতে পারবেন না। রাজ্য আপনার পরামর্শ নেবে না, রাজ্য আপনাকে সার্টিফাইড লিস্ট দিচ্ছে না। তো রাজ্যের রিভিউটা কী হবে সেটা নিয়ে আপনি ভেবে কী করবেন দাদা? আপনার টেনশন বাড়বে। আপনি আপনার রিভিউটা ভাবুন, আপনি তার সঙ্গে আপনার মতো যারা আছে সেই গ্রুপগুলো ভাবুন। আপনি হয়তো এ গ্রুপের পিটিশনার, আপনার হয়তো এ গ্রুপে 5,000 জন লোক আছে, আমি হয়তো বি গ্রুপের পিটিশনার, আমার কাছে হয়তো 100 লোক আছে। আপনারা হয়তো আমাদের সামান্য সাহায্য করলেন যাতে আমরাও একজন সিনিয়র কাউন্সিল দিতে পারি। কেন সিনিয়র কাউন্সিল সবারই দেওয়া জরুরি? তার কারণ হচ্ছে হয়তো যে পয়েন্টটা গেম টার্নিং পয়েন্ট, যে পয়েন্টটা হয়তো খেলা ঘুরিয়ে দেবে, সেই পয়েন্টটা এসে পড়লো আমার ভাগে, আর সেটাকে আমি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারলাম না, মেবি। কিংবা হয়তো আমার ড্রাফটটা ভালো, আপনি তো আমার ড্রাফট দেখেননি, হয়তো আমার ড্রাফটটা আপনার থেকে বেটার, আপনি তো জানেন না। দেখা গেল সেটাকে আমি প্রপারলি ওখানে ডিফেন্ড করতে পারলাম না। তো ওই জন্য বলছি, লিগাল যে ফাইট সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। যত লোক যত আলাদা আলাদা পয়েন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারবে সেটা করুক, সেটা ভালো, দ্যাট ইজ হেলদি। আর আন্দোলন তার প্রয়োজন আছে, তার সঙ্গে আমাদের ক্ল্যারিটি রাখতে হবে, আমাদের পরিষ্কার করে বুঝতে হবে, জানতে হবে আমরা কী জন্য লড়ছি। আমরাই সমাজের বিবেক হয়ে লড়ছি এই মুহূর্তে। যে যাই বলুক, যে যাই বলুক, যে মাস্টারমশাই আপনাকে দেখতে পাইনি, অমুক দিন তো আপনি আসেননি, তখন আমরা ওখানে বসছিলাম, তারাও তো তাদের প্রয়োজন পড়ার পরেই গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে বসেছে। তারাও কি তার আগে যত আন্দোলন, যত বঞ্চনা, তার জন্য রাস্তায় নেমেছিল? খুব সহজ করে বুঝুন। প্রথম কথা, নিজের জন্য ছাড়া এভাবে লড়া যায় না। অল আউট ফাইট নিজের জন্য ছাড়া হয় না। আমরা সৎ, আমি তো সৎ অন্তত,
হ্যাঁ, আমি কি অন্যান্য কোনো আন্দোলনের সময় রাস্তায় যাইনি? এর আগে যখন আন্দোলন হয়েছে, আমি বলেই দিচ্ছি, আমি তো অভয় আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, রাত 1-2 অবধি আমি আমার 2 বছরের বাচ্চা মেয়েটাকে নিয়ে রাস্তায় ছিলাম। কিন্তু সেই পার্টিসিপেশনটা আলাদা, সেখানে আমি গিয়েছিলাম, ফিরে এসেছি। এখানে আমি এসএসসি অফিসের সামনে 3 রাত পড়েছিলাম, খাবার পাচ্ছি না, ভুখা পেটে আমি পড়েছিলাম। আমি অ্যারেস্ট হয়েছিলাম পোস্তা থানায়। যারা, আমি জানি না এখানে এমন কেউ আছেন কি না যারা আমার সঙ্গে ছিলেন, আমরা পোস্তা থানায় আমরা অ্যারেস্ট হয়েছিলাম, তো সেখানে ছিলাম। তো আমার আন্দোলনের জন্য যে দায়বদ্ধতা, আমার আন্দোলনের জন্য, আমার নিজেকে বাঁচানোর জন্য যে লড়াই, সেই ঝাঁঝটা অন্য ক্ষেত্রে আসবে না। তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তো আজকে আমরা যে লড়ছি, তাও তো পিছিয়ে যায়নি, আমরা লড়ছি একটা সম্মিলিত রাষ্ট্রশক্তি, একটা সম্মিলিত ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা সমাজের জাগ্রত বিবেক হয়ে আছি আজকে। আবারও বলছি, শুধুমাত্র আমাদের পেটের ভাত বাঁচাতে আমরা এখানে আসিনি, বা আমাদের পরিবারকে রক্ষা করতে আসিনি। আমরা হেরে যাওয়া মানে একটা সমাজের শুভ শক্তির পতন। প্রবল দুর্নীতির বাজারে যখন ভয়ঙ্কর, আজকে যদি আমরা প্যানেল থেকে বাইরে চলে যাই, যদি গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে যায়, ভেবে দেখেছেন কি সেটাও দুর্নীতির জয়? যারা মামলা করছেন তারা এটা ভেবেছেন? তাদের এটা ভাবা উচিত। আমি তাদেরকেও, যদি তারা তো এসব ভিডিও দেখবেন না, তারা অনেক উঁচু মাপের লোক, তাদেরকে আমি এটার মাধ্যমে বলবো যে যারা অযোগ্য তাদের টার্মিনেট করতে গিয়ে যদি যোগ্যদের চাকরি চলে যায়, সেটাও তো সিস্টেমিক ফেলিওর। সেখানে তো দুর্নীতির জয় হয়ে গেল। তারা দেখালো যে আমরা না গেলে কারোর হয় না। ন্যায় তখনই প্রতিষ্ঠা হবে যদি সেগ্রিগেশন হয়, যদি যোগ্যরা থাকে, অযোগ্যরা যায়। এর বাইরে আর কোথাও কোনো জায়গা নেই। আর ওই 22 লক্ষ সংখ্যাটা পেলে বলবেন যে 22 লক্ষ ভ্যাকেন্সি ছিল না, 26,000 ছিল। 26,000ই ভুয়ো হলো, 26,000 ছেলে মেয়ে চাকরি পেত, বাকি 21,74,000 তারা প্যানেলের বাইরেই থাকত। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ কিছু জিনিস দেখলাম, আরেকজনের এটা বেরিয়ে গেল, স্ট্রং পয়েন্টগুলো সব কটার লু। আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না, কোশ্চেনটা বেরিয়ে গেল। রিভিউ ক্লোজ ডোর শুনানি হয়? হ্যাঁ, রিভিউ তো ক্লোজ ডোর শুনানি হয়, অবশ্যই সাবমিশনগুলো তো জাজের সামনে রাখা হয়। তবে আমার ধারণা সেটা ইয়েতে আসবে, ওপেন কোর্টে আসবে বলেই আমার বলো না, আমি আর কতটুকু জানি, কিন্তু আমার এবার বলো না, অন্যান্য যে লয়ারদের সঙ্গে আমি কথা বলেছি জানার জন্য, তারা সকলেই মনে করেছেন যে এরকম একটা মস্ত বড় ম্যাটার, এটা ওপেন কোর্টে আসার সম্ভাবনা আছে। তারা এটা আশা করছেন, ঠিক আছে। আর যদি এভাবে ওপেন কোর্টে না আসে, অন্যভাবে ওপেন কোর্টে আনার চেষ্টা আমরা করব। একটা প্রচেষ্টা চলছে, দেখা যাক যদি সাকসেসফুল হয়, সেটা একটা চেষ্টা আমরা করব। সবটাই এখন আলোচনা করতে পারছি না, কারণ অনেকটাই ভবিষ্যতের গর্ভে আছে। তবে আমি দুটো কথা বললাম। একটা হচ্ছে আমরা একটা সুসংবাদ পেতে পারি আমাদের ক্ষেত্রে, সেটা আমি এখনই বলতে পারি না, নিশ্চিত না হয়ে কোনো কথাই বলা উচিত নয়, বলে অসুবিধা তৈরি করা উচিত নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে আমরা ওপেন কোর্টে আনারও চেষ্টা করব, সেটাও একটা থাকবে। 137 তো যার আন্ডারে আপনি রিভিউ পিটিশন ফাইল করছেন। আর্টিকেল 142, হ্যাঁ আর্টিকেল 142 আমরা রেখেছি তো, আমাদের ড্রাফটে তো আছে আর্টিকেল 142 তো আমরা রেখেছি, ঠিক আছে। কমপ্লিট জাস্টিসের যে চান্স, সেটা তো আমাদের নিতেই হবে, আমরা কোনো কিছুই ছাড়ব না, ঠিক আছে। CFSL এর রিপোর্ট, হ্যাঁ সেটার দিকে আমরা তাকিয়ে আছি, সেই সংক্রান্তেই যদি কিছু হয় আমরা চেষ্টা করব জানার, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি মার্জনা চাইব। যদি কাউকে কোনোভাবে কোনো কাউন্সেলিংয়ের কোনো ন্যায্য প্রার্থীকে কোনো কারণে আঘাত করে থাকি না বুঝে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আবারও বলছি, একটা পদ্ধতির মধ্যে দিয়ে চলুন, আমার ধারণা সমস্ত আনটেন্টেড মুক্তি পাবেন। যদি আমরা একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যাই, যদি আমরা একটা পারস্পরিক সৌভ্রাতৃত্ব একটা সম্পর্ক রাখতে পারি, পরস্পরকে কোঅপারেশন করতে পারি। আবারও বলছি, কুয়োয় পড়ে গেছি মানে একে একে উঠতে হবে, এবং তার সঙ্গে পরস্পরের সঙ্গে চেনটা মেনটেন করতে হবে, পরস্পরকে সাহায্য করতে হবে, ঠিক আছে। কোর্ট খোলার পর এইগুলো আমি ঠিক বলতে পারবো না, তবে যেটা ধারণা ছিল, সম্ভাবনা যেটা ছিল, যেটা শুনেছিলাম এর আগে, এটা বলার দরকার আছে। প্রথম যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ভ্যাকেশন বেঞ্চে কিছু হবে না,
যা হবে ভ্যাকেশন শেষ হওয়ার পরে হবে। এটা প্রথমে আমরা সংবাদ পেয়েছিলাম দিল্লি গিয়ে যে ভ্যাকেশন বেঞ্চে কিছু হবে না, যা হওয়ার সেটা ভ্যাকেশন শেষ হলে তারপরেই হবে। কিন্তু তার মাঝখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত একটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেদিন আমি দিল্লিতে, সেদিন আমি অলরেডি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি। এবার আমার কথা বলা হয়ে গেছে, তারপর আমি বেরোনোর পরে দেখলাম সংবাদটা যে মুখ্যমন্ত্রী নোটিফিকেশান আসবে বলে দিয়েছেন এবং তারপর নোটিফিকেশান চলেও এলো। এবার এই নোটিফিকেশান আসার পর কিন্তু সিনারিওটা পাল্টে গেল। নোটিফিকেশান আসার আগে কিন্তু উনি আমাকে বলছিলেন যে না, এটা ভ্যাকেশানে আসার সম্ভাবনা কম, তো তারপরেই আসার সম্ভাবনা 99%। কিন্তু যেহেতু নোটিফিকেশানটা চলে এলো, এবার সেক্ষেত্রে এটা একটা কন্ট্রাডিক্টরি জিনিস বলে আমার মনে হয় যে এদিকে আপনার রিভিউটা কোর্ট অ্যাকসেপ্ট করবে বা কোর্ট শুনবে, অর্থাৎ কোর্ট আপনাকে গুরুত্ব দিচ্ছে যে হ্যাঁ এই লোকটার কিছু বক্তব্য আছে, এর চাকরিটা থাকতেও পারে। ওদিকে আবার সেই কোর্টই আপনাকে বলছে যা পরীক্ষার প্রস্তুতি নে, পরীক্ষা হবে। এটা কন্ট্রাডিক্টরি, এটা হতে পারে না, বা এটা হলেও সেটা ঠিক নয়। তো সেজন্য এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে আগেও যদি বাই চান্স হিয়ারিং হয়ে যায়, এটা কিন্তু নোটিফিকেশানটা আসার আগে অবধি এই সিনারিওটা ছিল না, এখন একটা পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা আমি আপনাদের বলবো। ঠিক আছে, কাজেই আর উঠবেই না এটা বলতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ, পরিচয় দেবো আমি তো আমার প্রোফাইল থেকে করছি ম্যাডাম, সবই তো দেখতে পাবেন, পরিচয় তো আমার দেখাই যাবে। জাস্টিস সঞ্জয় কুমার কিছুই শুনতে চাইছেন না ম্যাডাম, এটাও আমার হাতে নেই। আমার ধারণা উনি শুনবেন। ঠিক আছে, ওনাকে শোনানো আমাদের দায়িত্ব। ভারতের সংবিধান আমাদের সেই শক্তি দিয়েছে যে ওনাকে আমরা আমাদের জিনিসগুলো প্রেজেন্ট করতে পারবো। আর এখন অবধি আনটেন্টেড তো মামলা সে অর্থে যায়নি, টেন্টেডদেরগুলোই গেছে। আনটেন্টেডদের ক্ষেত্রে মামলা উঠলে বা তাদের আর্গুমেন্টগুলো এলে তখন বোঝা যাবে। ঠিক আছে, রিভিউ থেকে ফিরে আসবো তো ম্যাডাম, রিভিউ থেকে ফিরে আসার চেষ্টা করব আমি। দেখুন, আপনাদেরকে এখানে এটা আমি জানি হয়তো বললে বা আপনাদের শুনতে ভালো লাগবে যে আমরা রিভিউ থেকে ফিরে আসবো, কিন্তু আমি রিভিউ থেকে ফিরে আসবোই এটা তো বলতে পারি না। এটা কী হবে সত্যি আমি জানি না। আমি আবারও বলছি, আমরা সৎ থাকব। আমরা আমাদের মামলা কোথাও গিয়ে কি বলবো, আমরা নেগোশিয়েট করে নেবো না যে না এত অবধি ঠিক আছে, এরপরে দরকার নেই। আমরা কোনো অ্যাডজাস্টমেন্টে যাব না। আমরা আমাদের আর্গুমেন্টগুলোকে খুব স্ট্রংলি প্রেজেন্ট করব, খুব বোল্ডলি ওখানে বলবো। যদি আমরা সুযোগ পাই, যদি আমাদের রিভিউ অ্যাকসেপ্ট হয়, যদি ওপেন কোর্ট হিয়ারিংয়ে আসে, তাহলে আমরা এই লড়াইগুলো করব। রিপ্যানেলের দাবি নাকি যোগ্যদের পুনর্বহাল, কোনটা তাৎপর্যপূর্ণ? দেখুন, আমার তো যেটা মনে হয় সেটা হচ্ছে এই প্যানেলটা রিকনস্ট্রাক্ট করতে হবে। কেন এই কথাটা বলছি এই কারণে, আপনি যদি চিন্তা করেন, আপনি দেখবেন যে প্যানেলের বাইরে একদল লোক রয়েছে, তারা যোগ্য ছিল, এটা তো এস্টাবলিশ, এটা তো মানেন। এবার প্যানেলের বাইরে যে লোকগুলো যোগ্য ছিল, তাদের প্রতি হওয়া অবিচারের জন্য, তাদের আর্টিকেল 14-16 ভায়োলেশনের জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি এইখানে। আমাদের প্যানেলটা ক্যান্সেল হওয়ার মুখে, ঠিক তো? তাহলে আপনি যদি রিপ্যানেল না করেন, যদি সেই ওয়েটিংয়ের ক্যান্ডিডেটদের এই প্যানেলে নিয়ে না আসেন, যদি তাদের অধিকারটার জন্য আপনি সোচ্চার না হন, তাহলে আপনি কি জাস্টিস ওয়ান সাইডেড দিতে পারবেন? আমরা তো সবার জন্য জাস্টিস চাইছি। আমি আমার জাস্টিসটা চাইছি, কারণ আমি এই প্যানেলে থাকার জন্য সম্পূর্ণ যোগ্য। আমি আপনারটা চাইছি, কারণ আপনিও থাকার যোগ্য। তেমনি যে ছেলেটা ওয়েট লিস্টেড হয়ে আছে, যার ক্যান্ডিডেটটা যার র্যাঙ্কটা যথেষ্ট ওপর দিকে, টেন্টেডরা বেরিয়ে গেলে সেই প্যানেলে আসতে পারবে, তারটাও তো আমাদের চাইতে হবে, তারটাও আমরা চাইব। সেটাই সততা। আমরা সততার সঙ্গেই লড়বো। আমি আবারও বলছি, কীভাবে আমরা জানি না, কিন্তু আমরা যখন লড়বো আমরা সৎ থাকবো। আমরা প্যানেলের ভেতরে এবং প্যানেলের বাইরে যারা যোগ্য আছেন সবার কথাই ভাবব। ঠিক আছে, রিপ্যানেলে কি আবার ভাইবা দিতে হবে জানি না, কোর্ট বললে দিতে হবে, তাতে আমাদের লস নেই, এটুকু বলতে পারি। যদি ভাইবা দিতে হয় তাতে আমাদের লস হবে না। বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে থাকবেন কি না রিভিউয়ের, দেখুন বেঞ্চ তো সিজিআই কনস্ট্রাক্ট করে দেবেন, সেই বেঞ্চে উনি কাকে নেবেন সেটা উনিই জানেন।
হ্যাঁ, এইগুলো মানে কি বলুন তো, আমি আবারও বলছি, আমি আপনাদের মধ্যেই পিটিশনার যে মামলাটা পড়েছে, হ্যাঁ দিল্লি গেছে, ঠিক কথাই, দিল্লি গেছে, সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, কিন্তু এই তথ্যগুলো এটা একদিন গিয়ে জানা যায় না। এগুলো যারা পোড় লোক তারা অবধি বলতে পারেন না। আমাদের মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেট আছে, হ্যাঁ তাদেরকে কি করবেন, তারা যদি ইন সার্ভিস হন তারা প্রিভিয়াস জবে যাবেন। হ্যাঁ, এটা তো আমরা রাখছি। এটা এই যে রায়টা হয়েছে, এটা বেসিক্যালি ফ্রেশারদের মারার রায় হয়েছে। যারা ফ্রেশার তাদের প্রতি এই রায়টা হয়েছে। আজকে ইন সার্ভিসরা কি কোথাও বঞ্চিত হলেন না? হ্যাঁ, যে ইন সার্ভিস যোগ্য ছিলেন, যে ইন সার্ভিস বাড়ির কাছে পরীক্ষার মাধ্যমে এসেছিলেন, তিনি হয়তো আবার দূরে চলে গেলেন, তার বঞ্চনা ওইটুকুই, তিনিও বঞ্চিত হতে পারেন। আমার পরিচিত আমার বন্ধু আছে, পরীক্ষা দিয়েছিল, বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে ছিল, পরীক্ষা দিয়ে বেচারি বাড়ির কাছে ফেরত গিয়েছিল, আবার এসে এখন পুরনো স্কুলে জয়েন করতে হবে। তো কিন্তু তার বঞ্চনা অতটুকুই, তার চাকরিটা যাচ্ছে না, তার কোথাও পেমেন্টে লস হচ্ছে না, সে ওই স্কেলেই গিয়ে আবার ওই বেনিফিট নিয়ে সব কিছু নিয়ে সে জয়েন করবে। ফ্রেশারদের বেসিক্যালি গুঁড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, যা হবে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হবে, ঠিক আছে। আর্টিকেল 14-16 ডিফেন্ড নয়, এইটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আর্টিকেল 14-16 আপনি ডিফেন্ড করছেন না, অন্য কারোর, দেখুন অন্য কারোর কি বলবো, মানে অন্য কারোর ফান্ডামেন্টাল রাইট, সেটাকে আপনি মানে তার সঙ্গে লড়াইতে যাচ্ছেন এরকম নয়, খুব সহজ করে বললে। অন্য একজন ব্যক্তির আর্টিকেল 14 বা 16 রাইট রয়েছে, আপনি সেটার সঙ্গে কন্টেস্ট যাচ্ছেন তা কিন্তু নয়। আপনি কোর্টকে খুব হাম্বলি, খুব বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছেন, স্যার আর্টিকেল 14-16 ওর থাকলে আর্টিকেল 14-16 আমারও আছে, এটা মনে করিয়ে দিচ্ছেন। যে এই প্যানেলে কিন্তু আমিও অসুবিধার শিকার হয়েছি, এই প্যানেলে কাউন্সেলিংটা প্রপার হয়নি বলে বাড়ি থেকে দূরে পোস্টেড হয়েছি, না হলে টেন্টেডটা আগে থেকে সরে গেলে অলরেডি আমি অনেক প্রপার পোস্টিং পেতাম। আর্টিকেল 14 আজকে বিচার পাওয়ার অধিকার আমারও আছে। যদি বিনা দোষে আমি এই প্যানেল থেকে চলে যাই, তাহলে আমারও তো আর্টিকেল 14 ভায়োলেশন হলো, আমি জাস্টিস পেলাম কোথায়? ঠিক আছে, তো আপনি আপনার যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা কোর্টকে মনে করিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি কোর্টকে এটাও মনে করিয়ে দিচ্ছেন যে টেন্টেড 5303 আর আনটেন্টেড ক্যান্ডিডেটস, আমি আনটেন্টেডই বলবো, সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি 19-20 হাজার। 22 লাখের আর্টিকেল 14-16 ভায়োলেশন হয়নি, যে যাই বলুক, ওই সংখ্যাটা র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড। আবারও বলছি, ওই 5303 যে যারা এই প্যানেলে আসতে পারতেন তাদেরকে আপনি চেনেন না, খালি তারা কোনজন, তারা ওই 22 লক্ষের মধ্যে ছড়িয়ে আছে। পেতে পারতো তো এই 5303 জনই। তো তাদের আর্টিকেল 14-16 ভায়োলেশন করতে গিয়ে, অর্থাৎ যে নাম্বারটা ইউজ করছেন না 22 লাখ, অ্যাকচুয়ালি 5303 জন যারা আসতে পারতেন প্যানেলে, তাদের আপনি আর্টিকেল 14-16 রক্ষা করতে গিয়ে আপনি 19,000-20,000 ছেলেমেয়ের ফান্ডামেন্টাল রাইট আপনি ধ্বংস করে দিচ্ছেন, পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। এবং সেটা কিন্তু করা যেত, উভয়কেই রক্ষা করা যেত, যদি আমরা এটাকে সেগ্রিগেশন করে রিপ্যানেল করে দিতাম। সেগ্রিগেশন ইজ ডুয়েবল, সেগ্রিগেশন না করার কোনো কারণ নেই। ওএমআর মিসম্যাচ কথাটাই বলে দিচ্ছে, ওএমআর অথেন্টিক, ওএমআর মিসম্যাচ কথাটাই বলে দিচ্ছে। মিসম্যাচ মানে কি, আপনার কাছে দুটো সেট অফ ডেটা আছে, তার মধ্যে একটা ডেটা ট্রাস্টেড, একটা ডেটা ডিপেন্ডেবল, তবে আপনি তো অন্য ডেটাকে তার সাপেক্ষে বলছেন যে হ্যাঁ ওটাকে ভুল বলছি। আপনি একটা মানে দুটো জিনিসকে আপনি কম্পেয়ার করছেন, কম্পেয়ার করে একটাকে আপনি ভুল বলছেন কখন, যখন আরেকটাকে আপনি সঠিক বলে জানেন। কিন্তু সেটাকে এইভাবে এক্সপ্লিসিটলি আমরা আনতে পারিনি রায়ে, তাই সেটাই আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, যারা নট কল্ড ফর ভেরিফিকেশন ছিল তাদের সুযোগ থাকবে, হ্যাঁ কেন থাকবে না, কেন থাকবে না? ধরুন একটা প্যানেলে 400 লোক আছে, এই 400 লোকের মধ্যে 200 টেন্টেড, তো 200 টেন্টেড যখন বেরিয়ে গেল তখন ওয়েট লিস্ট থেকে 200 লোক ঢুকলো, কাট অফটা তো সেরকমভাবে নেমে গেল, তো যারা নট কল্ড ফর ভেরিফিকেশন তার তলায় তারাও তো ঢুকে পড়লো। নট কল্ড ফর ভেরিফিকেশনে যারা ছিল তারা তো ওয়েট লিস্টে ঢুকে পড়লো।
এবার আপনার কি মনে হয় এই প্যানেলটায়, এই 2016 সালের পরীক্ষার প্যানেল 2025 সালে এসে যারা ওয়েট লিস্টেড তারা সবাই চাকরি নেবে? সবাই ওইখানে বসে আছে, তারা আর জীবনে আর কিচ্ছু করেনি। তো সেখান থেকেও তো কিছু লোক আবার জয়েন করবে না। অনেকে ভয় পাবে অভিশপ্ত প্যানেলে আসতে। আর এছাড়াও যারা আছে তারা সবাই যে জয়েন করেনি, লাইফে কিছু করেনি এমন তো নয়, তারা অন্য কিছু করেছে, তারা অন্যান্য চাকরি করেছে, এরকম ডেটা আমাদের কাছে আছে যে তারা অন্য জায়গায় আছে, সার্ভিস করছে। তাহলে সেই জায়গাগুলোতে নট কল্ড ফর ভেরিফিকেশন থেকেও তো কিছু ছেলে মেয়ে চান্স পাবে। কেন চান্স পাবে না? টোটাল জিনিসটা একটা সরল রেখায় ওপরে উঠে যাবে। ওপর থেকে 100 জন বাদ গেল, সেটা ওয়েট লিস্ট থেকে ঢুকলো, তার তলারটা হচ্ছে চলে এলো বিয়ে থেকে, নট কল্ড ফর ভেরিফিকেশন থেকে। এবং এই সবটাই সম্ভব কারণ টোটাল ওএমআর একটা পাবলিকেশনের মামলা চলছে, বা যদি পাবলিকেশন নাও হয় ডেটার রেকর্ড তো আছেই, ডেটার রেকর্ড তো অবশ্যই আছে। তো আমাদের সেই ডেটা পেলেই হবে। সিবিআই ডাটাটা যদি অথেন্টিক হয় তাহলে সেই ডেটাটা পেলেও আমাদের চলবে। সেই ডাটা ধরে পর করে দেওয়া হবে, সেটা করে দেবে কোর্ট কোনো স্পেশাল বেঞ্চ তৈরি করে দেবে, সেটা তো সুপ্রিম কোর্ট পারে, দিয়ে তার আন্ডারে করবে। এইভাবে আপনি সবাইকে জাস্টিস পাওয়াতে পারবেন, যারা প্যানেলে আছেন, যারা ওয়েট লিস্টেড আছেন, যারা নট কল ফর ভেরিফিকেশন আছে সেখানেও। প্রচার হচ্ছে 22 লক্ষের মধ্যেও থাকতে পারে, এটা আমি বুঝতে পারলাম না আপনার পয়েন্টটা, আপনার পয়েন্টটা আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আর্টিকেল 21 তো আমাদের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল, মানে কি বলবো, মানে এই মামলার ক্লু। ঠিক আছে, লাইভলিহুডের যে প্রশ্নটা, যেটা আমরা সে অর্থে এর আগে এক্সারসাইজ করিনি। কেন করিনি ভগবান জানেন। আপনি আপনার যে মানে আর কি সৎভাবে বেঁচে থাকা, আপনার যে লাইভলিহুড, আপনি যে আপনার যে সংস্থান করবেন, ঠিক আছে, আপনি তো নিজের উপার্জনের মাধ্যমে আপনি আপনার যে বেঁচে থাকার সামগ্রী সেগুলো জোগাড় করছেন, সেটা আপনি ডিগনিটির সঙ্গে করতে পারবেন। সেই ডিগনিটির সঙ্গে আপনার জীবন ধারণের যে উপকরণ সেটা সংগ্রহ করা আপনার একটা অধিকার, এবং আপনি সেটা করেছিলেন, আপনি পরীক্ষার মাধ্যমে সেটাকে আহরণ করেছিলেন। আজকে যদি আপনার কাজটা কোনো পার্টিকুলার, এটা ভাবুন তো, এটা অন্য কোথাও হয়, অন্য জায়গায় কীভাবে টার্মিনেশন হয়, প্রথমে আপনার এগেনস্ট একটা অ্যালিগেশন আসে যে এইটা হচ্ছে অমুক বাবুর এগেনস্ট অ্যালিগেশন। সেই অ্যালিগেশনটা আসার পর আপনার একটা শোকজ হয়, লোক আপনাকে শোকজ ধরানো হয়, যেটা উত্তর দিন, এটা কেন করেননি বা এটা কেন করেছেন। আপনি তার উত্তর দেন যে আমার এই কারণে আমি করেছি বা করিনি। কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলে কর্তৃপক্ষ কি করে? কর্তৃপক্ষ আপনাকে স্যাক করে, তাই তো? এটাই তো নিয়ম। আপনাকে কে শোকজ করেছে? কেউ করেনি। কেন জানেন? আপনাকে শোকজ করার কারো কোনো ক্ষমতা নেই। আপনার এগেনস্টে কোনো ফিক্সড অ্যালিগেশন নেই, তো আপনার এগেনস্টে তো কোনো পার্টিকুলার অ্যালিগেশনই নেই। এই মামলার তো মেন সমস্যাটা এইটাই, একটা মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। নির্দোষ প্রমাণ করা মারাত্মক শক্ত, এই জন্য নিয়ম হচ্ছে তার বিরুদ্ধে দোষটা প্রমাণ করতে হয়। এই মামলা আমাদের ঠেলে এমন জায়গায় নিয়ে এসছে, প্রপারলি সব জায়গায় আমরা সেরকমভাবে হস্তক্ষেপ না করায় আজকে আমাদের নির্দোষ প্রমাণ করতে হচ্ছে। মামলাটা এইখানে টাফ হয়ে আছে, কিন্তু এটা আমরা করতে পারবো। আমার সুতীব্র আশা এটা আমরা করতে পারবো। আর আমি আবারও আপনাদের শেষ করার আগে বলবো, আপনারা মাথায় রাখবেন, আপনারা এই ভয়ঙ্কর সময় যেখানে পুরো সমাজটা দুর্নীতি ঘেরা হয়ে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আমরাই আশার আলো। আমরা এই ভয়ঙ্কর সময় দাঁড়িয়েও কারোর হাতে একটা পয়সা গুঁজে দিইনি। এরপর যদি কারোর হাতে একটা পয়সা গুঁজে না দেওয়ার জন্য আমাদের চাকরি চলে যায়, তার জন্য যদি আমরা আমাদের বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হই, আমাদের সন্তানরা বঞ্চিত হয়, যারা ইনোসেন্ট, তারা কিছুতে অংশ নেয়নি, ঠিক আছে, আমাদের বৃদ্ধ বাবা মা বঞ্চিত হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি সব থেকে বড় দুর্নীতি, যেটা দুর্নীতি দমনের মুখোশে চালানো হলো। দুর্নীতিকে ঠেকানোর মুখোশে সেটা সব থেকে বড় দুর্নীতি করা হবে। আমি আশা করব ভারতের সংবিধান আমাদের সেই জায়গা দেবে যাতে এত বড় দুর্নীতি থেকে আমরা সমাজটাকে রক্ষা করতে পারি। সকলে ভালো থাকবেন। আমি আর দীর্ঘায়িত করছি না আলোচনা। অন্যান্য 22 লক্ষ ওএমআর নেই শোনা যাচ্ছে। 22 লক্ষ ওএমআর যদি না থাকে, প্রথম কথা শোনা যাচ্ছে কেন? এটা কোনো শোনা যাওয়ার মতো বিষয় নাকি? যা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বলতে হবে, উইথ ডকুমেন্ট দেখাতে হবে। শোনা যাচ্ছে মানে এতগুলো লোকের চাকরির ব্যাপার শোনা যাচ্ছে, যারা রাখেনি তারা চাকরি করছে কোন যোগ্যতায়? তাদের চাকরি আগে নিতে হবে। তাহলে তারা চাকরি করছে কোন যোগ্যতায়? ঠিক আছে, শোনা যাচ্ছে বললে তো হবে না। আর এসএলএসটি আর এলএসটি দুটো আলাদা জিনিস। তো কোনটাতে কি পরিমাণ আছে সেগুলো জানান।
রিভিউ গ্রহণের সম্ভাবনা কতটা? আমার মতে রিভিউ গ্রহণের সম্ভাবনা 100%, বিকাশবাবুর মতে রিভিউ গ্রহণের সম্ভাবনা 0%। আমি এইভাবেই উত্তর দিতে পারলাম, ঠিক আছে। দেখুন, আবারও বলছি, আপনি আপনার পয়েন্টগুলো নিয়ে ভাবুন। এইগুলো তো স্পেকুলেশন, কতটা সম্ভাবনা, কি হবে। আবার যেটা বলেছিলাম, সিলেকশন মানে কি, রিক্রুটমেন্ট মানে কি, এগুলো নিয়ে ভাববেন না। এগুলো অলরেডি আপনি চাপে আছেন, এগুলো মাথার মধ্যে চাপ তৈরি করবে। আপনার যেগুলো করার, আমরা যে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের মাঝে টেন্টেড আছে যারা এখনও স্কুলে স্যালারি ড্র করছে সেখানে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বলছেন যে এখনও কিছু টেন্টেড স্কুলে যাচ্ছে, সেই রিপোর্টটা করুন। আপনার কম্পিটেন্ট অথরিটিকে আপনি যদি স্পেসিফিক্যালি জানেন, তাহলে কম্পিটেন্টকে ইয়ে করুন, আপনি জানান, ঠিক আছে। সকলেই জিজ্ঞেস করছেন রিভিউ অ্যাকসেপ্ট হবে কি না। আপনারা বুঝুন যে রিভিউ অ্যাকসেপ্ট হবে কি না এটা আমি বলতে পারি না, এটা আমার পক্ষে বলা অনুচিত হবে। আমি আবারও বলছি, আমার মতে রিভিউ অ্যাকসেপ্ট হবে 100%, আর যারা বিরোধী পক্ষের লয়ার তাদের মতে 0% চান্স, ঠিক আছে। আমরা আমাদের চেষ্টাটা করব। আর রিভিউ অ্যাকসেপ্টেড হবে নাকি কিউরেটিভে রিপ্যানেল হবে, এটা আমি বলতে পারবো না। আমি আবারও বলছি, আমি জানি না আপনারা কেন পরের ধাপটা নিয়ে ভাবছেন, প্রথমটা নিয়ে ভাবুন না। 11 পাস না করে কেন 12 নিয়ে ভাবছেন? আগে তো রিভিউ, লেটস ফাইট অন রিভিউ। রিভিউটাতে আমরা কি করতে পারি সেটা দেখা যাক। আপনি আগে কেন কিউরেটিভ নিয়ে ভাবছেন? আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা ধাপে জিনিসটা শক্ত হয়ে যাচ্ছে। আমি বারবার করে বলছি, আমরা হাইকোর্টে যাইনি, আমরা এগুলো জানতাম না, বুঝতাম না। সুপ্রিম কোর্টে কি আমরা বুঝলাম যে প্রপারলি কোর্টে রিপ্রেজেন্টেড না হলে কি অসুবিধে হয়। এরপর আবার কিউরেটিভ ভাববেন, আমার অনুরোধ ভাববেন না। আগে যেটাতে আছেন সেটাতে লড়ুন, ঠিক আছে। আমরা সবাই মিলে আসুন চেষ্টা করি। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই সময়টুকু আমার সঙ্গে থাকার জন্য, আমাকে দেওয়ার জন্য। আবারও বলছি, কারো কিছু প্রশ্ন থাকলে জানাবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো আমার জ্ঞান বুদ্ধিতে উত্তর দেওয়ার। আর যদি তক্ষণে না পারি, একটু সময় লাগে, আপনি জানবেন আমি কাজই করছি এবং সেটা মামলারই কাজ। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।